টাইপ টুল তো সবাই চিনি তাই না? এই যে এখান থেকে আছে টাইপ টুল। ওকে, টাইপ টুল দিয়ে মূলত লেখালেখির কাজটা আমরা করি। ওকে, তাছাড়া টাইপোগ্রাফির যত ধরনের কাজ আছে সব কাজ করা হয় টাইপ টুল ইউজ করে। ওকে, তো টাইপ টুলের ভিতরে দেখেন অনেকগুলো টুল আছে। টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অন এ পাথ, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ, টাচ টাইপিং টুল। সবগুলো না জানলেও চলবে। টাচ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অন এ পাথ, টাচ টাইপ, এই কয়েকটা জানলেই আমাদের কাজ চলবে। ওকে, সো টাইপ টুলের শর্টকাট হলো টি। নর্মাল যে কোনো টুলে থাকেন টি প্রেস করলে চলে আসবে কোথায়? টাইপ টুলে। ওকে, সো টাইপ টুলে আসার পর এটাকে ধরেন আমরা ফিল কালার রাখলাম। এখন যেই জায়গায় আমি ক্লিক করব, দেখেন টাইপ টুলে যখন আসলাম সাথে সাথে এখানে ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ নামে কিছু অপশন চলে আসছে। এগুলো হলো টাইপের এডিশনাল অপশনস। ওকে, যখন অন্য টুলে থাকবেন তখন এগুলা থাকবে না। যখন টাইপ টুলে আসবো তখন তার এডিশনাল আরও অপশন যেগুলো আছে ওইগুলো চলে আসবে। সো টাইপ টুল দিয়ে লিখতে গেলে জাস্ট ক্লিক করেন, ক্লিক করার পর যা কিছু লিখতে চান সেটা লিখে কন্ট্রোল এন্টার প্রেস করলে এটা কি হবে? অ্যাপ্লাই হবে। অথবা যদি কন্ট্রোল এন্টার প্রেস না করে নর্মাল যদি মুভ টুলে চলে যান তাও কি হয়ে যাবে? এটা অ্যাপ্লাই হয়ে যাবে। জাস্ট ফর এক্সাম্পল ক্লিক করলাম, মনে করেন এইখানে আমি টাইমস লিখলাম। ওকে, টাইমস। এখন যদি শুধু এন্টার প্রেস করি তখন এটা কোথায় চলে যাবে? নিচে চলে আসবে। শুধু এন্টার প্রেস করলে কন্ট্রোল জাস্ট ব্যাক স্পেস দিয়ে আমি ব্যাকে আসলাম। কন্ট্রোল এন্টার প্রেস করলে কি হবে? এটা অ্যাপ্লাই হয়ে যাবে। অথবা সিম্পলি মুভ টুলে আসলে ওইটা কি হয়ে যাবে? অ্যাপ্লাই হয়ে যাবে। বুঝা গেছে? ওকে, এগুলো হলো তার লেফট লাইন, এটা হলো সেন্টার লাইন, এটা হলো রাইট লাইন। ওকে, বুঝা গেছে? আচ্ছা, এই তিনটা। এখন আমরা টোটাল ক্যারেক্টার প্যালেট এবং কি নিয়ে জানি। এখানে ক্লিক করেন, ক্লিক করলে এরকম অপশনগুলো আসবে। আবার এটাকে আমরা পাবো কন্ট্রোল টি যদি শর্টকাট ইউজ করি, কন্ট্রোল টি। কন্ট্রোল টি দিলে ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ একসাথে আসবে। অথবা এগুলো যদি এখানে না থাকে উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে এখানে গিয়ে খুঁজবেন টাইপ। কি খুঁজতে হবে? টাইপ। এই যে এখানে টাইপ লেখা আছে TYPE, দেন এখানে ক্যারেক্টার, ক্যারেক্টার স্টাইল, গ্লিপস, ওপেন টাইপ, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ স্টাইল অ্যান্ড ট্যাবস। জাস্ট ক্যারেক্টারে ক্লিক করেন, দুইটা তিনটা একসাথে চলে আসবে। ইভেন টাইপ মেনু থেকে আমরা আরও কিছু কাজ শিখব। ওকে, আচ্ছা, এখন এখানে আসার পর যখন আমি ক্যারেক্টারে ক্লিক করলাম, ক্যারেক্টারে ক্লিক করার পর দেখেন কিছু অপশন আমাকে দেখাচ্ছে। যেমন প্রথমটাকে এইটাকে বলা হয় ফন্ট ফ্যামিলি। কি বলা হয়? ফন্ট ফ্যামিলি। কারণ এখানে সবগুলা ফন্ট ইনস্টল করা থাকে। যে ফন্টগুলার আকারে কি হয়, এগুলার ডিজাইন বা স্টাইল চেঞ্জ হয়। যেমন এটাকে এখান থেকে আমি দেখাই। এখন ফন্টের নাম আছে মাইরিয়াদ প্রো। যদি ড্রপডাউনে ক্লিক করি দেখেন তো চেঞ্জেস আসে কি না? আসতেছে। এবং এই জিনিসগুলো আমরা ওয়ার্ডেও দেখে আসছিলাম, ফন্টগুলো কি হয়? চেঞ্জ হয়। ওকে, অনেক টাইপের ফন্ট আছে না? ওকে, ফন্ট নিয়ে আমাদের ডিটেলস আলোচনা করা হবে। ফন্ট কত প্রকার, ফন্ট কি, ফন্টের স্টাইলগুলো কী কীরকম, ফন্টের কোনটার ফন্ট কী নাম, কোন ফন্ট কোন জায়গায় ইউজ করা হয়। ওকে, সো বিভিন্ন ধরনের টাইপের ফন্ট আছে। দেখেন কোনোটা আছে টানা হাতের, কোনোটা আছে মাত্রা ছাড়া, কোনোটা আছে মাত্রাওয়ালা। ওকে, আবার কোনোটা আছে খুব বেশি ডেকোরেশন করা। যেমন কিছু কিছু ফন্ট পাবেন খুব বেশি ডেকোরেশন করা থাকে, এই যে এগুলা এগুলা। ওকে ওকে, বুঝা গেছে? ওকে, এখন পরে আসি ফন্টের এইটার নিচে যেটা আছে এটাকে বলা হয় টাইপ ফেস। কি বলা হয়? টাইপ ফেস অর ফন্ট স্টাইল বলা হয়। পিসি অফ হয়ে গেল কেন? আসছে। ওকে, তো একটু খেয়াল করেন এখানে নিচে যেটা আছে এটাকে বলা হয় টাইপ ফেস অর ফন্ট ফ্যামিলি, ফন্ট স্টাইল। এটাকে বলা হয় কি? ফন্ট ফ্যামিলি। সেট দ্য ফন্ট ফ্যামিলি, এটাকে বলা হয়, ওইটা রেকর্ড হচ্ছে। ওকে, আর এটা হলো কি? ফন্টের স্টাইল। স্টাইল বলতে কি বোঝায়? জাস্ট এখান থেকে ক্লিক করেন। যেমন এটাকে যদি আমরা অন্য একটা ফন্টে নিয়ে যাই, মনে করেন ধরেন পপিন্স দিলাম। ওকে, এগুলোর মধ্যে দেখেন এখানে স্টাইলে আসলে দেখেন অনেকগুলো স্টাইল আছে। ছোটো থেকে ধীরে ধীরে বড় হয় লেখাটা। ওকে, তার মানে এগুলোকে বলা হয় ফন্টের স্টাইল। যেমন এখানে তিন ইতালিক, ইতালিক মানে একটু বাঁকানো থাকবে। তারপরে
মিডিয়াম একটু বড় থাকবে, সেমি বোল্ড, বোল্ড, বোল্ড ইটালিক, এক্সট্রা বোল্ড ইটালিক। ওকে, দেখেন তো ধীরে ধীরে বড় হয় কিনা, ছোটো হয় কিনা, এগুলোকে বলা হয় কি ফন্টের স্টাইল। এক এক জায়গায় এক এক ধরনের ফন্টের স্টাইল ইউজ করা হয়, সেটা টাইপোগ্রাফি রুলসের মধ্যে আমরা জানবো ইনশাআল্লাহ। ওকে, এরপরে যেটা সেটা হলো টাইপের অথবা ফন্টের সাইজটা কত বড় হবে। ধরেন এটাকে আমি এই জায়গায় রাখলাম, আচ্ছা এটা এখন এটার সাইজ আছে 12, কত আছে 12 সাইজ দেয়া। আমি এটাকে ধীরে ধীরে এখান থেকে আপেরও দিলে ধীরে ধীরে বড় হবে, ডাউনেরও দিলে ধীরে ধীরে ছোটো হবে, তাছাড়া এখান থেকে স্ক্রল আপ করলে বড় হবে, ডাউন করলে ছোটো হবে। ইভেন ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে এখান থেকে মেজারমেন্ট দিয়েও কি করতে পারবো, বড় ছোটো করতে পারবো। এখানে 72 পরে মনে করেন আমার 80 দিতে হবে, এখানে 80 লিখে দিন, ওটা কত হয়ে যাবে 80 সাইজে ফন্টটা চলে যাবে। অনেক বড় হয়ে গেছে না, অনেক বড় হয়ে গেছে। ওকে, এটাকে ছোটো করতে চাইলে এগেইন আগের জায়গায় নিয়ে আসতে চাইলে জাস্ট এটা আছে ওইটা লিখে সার্চ করেন। ওকে, এটাকে ধরেন আমরা দিলাম বোল্ড, 10 না দিয়ে আর ব্ল্যাক দিলাম। তারপরে যেটা আছে সেটা হলো এটা হলো প্যারাগ্রাফ স্টাইল, সেট দ্য লিডিং, এটা প্যারাগ্রাফ, বড় প্যারাগ্রাফ নিলে জানবো। ওকে, একটু পরে আসতেছে ওইটা। তারপরে এখানে যেটা আছে সেটা হলো সেট দ্য কার্নিং বিটুইন টু ক্যারেক্টার্স। মনে করেন শুধুমাত্র এখানে জাস্ট আমরা যদি এটার সাথে আইটি লিখলাম, এখন আমার প্রয়োজন হলো মনে করেন এটা আই এবং টি এই দুইটার মধ্যে স্পেসিং তৈরি করব। কি করব, দুইটার মধ্যে স্পেস তৈরি করব। সো আমরা স্পেস বাদ দিয়ে এরকম করে স্পেস তৈরি করতে পারি, তাই না? মধ্যখানে স্পেস আসলো, কিন্তু এখানে কয়টা স্পেস, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা বা 6টা স্পেস হয়ে গেছে না? সো অনেকগুলো স্পেস। ইভেন আমরা যখন ফোনে যদি কোনো টেক্সট মেসেজ লিখতে যাই তখন এখানে নির্দিষ্ট ক্যারেক্টার থাকে, 1200 বা 1600 এরকম ক্যারেক্টার থাকে না? তখন এরকম স্পেস দিয়ে গেলে ওইগুলো ধীরে ধীরে মাইনাস হয়ে আসে কিনা, এটা খেয়াল করছেন সবাই? আচ্ছা, কিন্তু এখন মনে করেন কোনো ক্লায়েন্ট আপনাকে বলে দিল যে আমার 1000 ওয়ার্ডের মধ্যে অথবা 1000, এটা হলো একটা ওয়ার্ড টাইমস পুরো একটা ওয়ার্ড, টি একটা ক্যারেক্টার, আই একটা ক্যারেক্টার বা লেটার, এরকম না? এটা টাইমস পুরো একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের মধ্যে কয়টা লেটার আর ক্যারেক্টার আছে? 5টা লেটার অথবা ক্যারেক্টার আছে। ওকে, তো এখন কেউ আপনাকে বললো 1000 ক্যারেক্টারের মধ্যে আমাকে একটা ডকুমেন্ট লিখে দাও এবং ওইগুলোর মধ্যে নির্দিষ্ট কোনো একটা জায়গার মধ্যে এরকম কি করবা, অনেক লম্বা একটা স্পেস রাখবা। কিন্তু আপনি দেখলেন এইগুলোকে এরকম করে স্পেস দিতে গেলে অনেকগুলো কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা দুইটা ক্যারেক্টারের মধ্যে, কয়টা ক্যারেক্টারের মধ্যে, 2টা ক্যারেক্টারের মধ্যে স্পেসিংটা করি, সেটাকে বলা হয় কার্নিং ভ্যালু। কি ভ্যালু বলা হয়? এখান থেকে কি লেখা আছে, সেট দ্য কার্নিং বিটুইন টু ক্যারেক্টার্স। ওকে, সো টাইপ টুলে আসেন, আসার পরে এখানে ক্লিক করেন টাইপ টুলে, অথবা এটাকে যদি ডিরেক্টলি মডিফাই করতে চান ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে অটোমেটিক্যালি টাইপ টুলটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন দেখেন এটা অনলি দুইটা ক্যারেক্টারের মধ্যে, কয়টা ক্যারেক্টার? অনলি 2টা ক্যারেক্টার। ওইগুলো সিলেক্ট করার প্রয়োজন নেই, শুধুমাত্র মধ্যখানে কার্সর রেখে এখানে আসেন, তারপরে এটা বাড়িয়ে দিন। দেখেন তো ধীরে ধীরে স্পেসিংটা বাড়তেছে কিনা, বাড়তেছে স্পেসিং। ওকে, এখন এখানে কয়টা স্পেস আসলো? একটা স্পেস, 740 পয়েন্ট দূরে সরে গেছে, ওইটা 740 পয়েন্ট দূরে সরে গেছে, কিন্তু স্পেস একটাই আছে। এখান থেকে ব্যাক স্পেস দিন, দেখেন আইটা রিমুভ হয়ে গেছে। তার মানে অনেক বড় জায়গায় সে স্পেস করছে ঠিকই, কিন্তু ক্যারেক্টার কয়টা কাউন্ট করলো? একটা ক্যারেক্টার মাত্র কাউন্ট করছে। এটাকে যদি আমরা স্পেস বার দিয়ে কমাতাম, মনে করেন এটাকে এতটুকু, ওকে ফাইন, এখান থেকে ধরেন এটাকে 0 করে দিলাম। আচ্ছা, এটাকে যদি একটু স্পেস বার দিয়ে সরাতে 1 2 3 4 2 3 4 5 6, 6টা ক্লিক করা লাগলো, এখান থেকে 6টা ক্যারেক্টার মাইনাস হয়ে গেছে। কিন্তু এটা দিয়ে যখন আপনি করবেন, এখান থেকে যখন এগুলা বাড়াবেন, তখন যতই বাড়ান না কেন এটার মধ্যে কি হবে না, কোনো ক্যারেক্টার সে কাউন্ট করবে না। বুঝা গেছে এইটার কাজ? ওকে, এটাকে কি বলা হয়? কার্নিং ভ্যালু। কি ভ্যালু? কার্নিং ভ্যালু। কার্নিং ভ্যালুর কাজ কি? 2টা ক্যারেক্টারের মধ্যে গ্যাপ সৃষ্টি করা। আচ্ছা, এখন আমি চাইলাম যে 2টা না, এখানে এই পুরো টাইমস লেখার মধ্যে প্রত্যেকটার মধ্যে ইন্ডিভিজুয়াল গ্যাপ থাকবে, সেটাকে বলা হবে কি? এখান থেকে লেখা থাকেন সেটাকে বলা হয় ট্র্যাকিং ভ্যালু। কি বলা হয়? ট্র্যাকিং। সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেক্টেড ক্যারেক্টার্স। এখানে যদি আপনি কয়েক লাইন সিলেক্ট করেও দেন, সে ওই লেখার মধ্যে
প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে ইন্ডিভিজুয়াল গ্যাপ সৃষ্টি করবে। জাস্ট ফর এক্সাম্পল আমরা টাইমসটা কি করি, এখানে জাস্ট এগুলো বাড়িয়ে দিন, দেখেন তো ভিতরে গ্যাপগুলো বাড়তেছে কিনা, শুধু টাইমস। ওকে, এবার কোনটা না, এটা দুইটা ক্যারেক্টারের জন্য কার্নিং। ওকে, হবেই না। আচ্ছা, এখানে দেখেন সবগুলোর মধ্যে সমান দূরত্ব বজায় আছে কিনা, সমান দূরত্ব বজায় আছে। ওকে, আপনি চাচ্ছেন যে এইটা এরকম থাক, তাই না? জাস্ট এরকম করে এখান থেকে এটা দিবেন, সরি এটা না, এইটা। কোনো চেঞ্জ আসতেছে? আসতেছে না, বুঝতে পারছেন? ওকে, এটা কাজ করবে, এখানে বলে দেওয়া আছে কিসের মধ্যে, সিলেক্টেড ক্যারেক্টার্স। সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেক্টেড ক্যারেক্টার্স, তার মানে আমরা যতগুলো সিলেক্ট করে দেবো সে ওই সিলেক্টেড ক্যারেক্টারগুলোর মধ্যে অটোমেটিক্যালি কি করবে, কাউন্ট করবে স্পেসিংগুলো। ক্লিয়ার? এবং এটা কোন জায়গায় করা হয়, এটার এক্সাক্ট যে কোনো ধরনের লগর স্লোগান দেখতে পারি। জাস্ট ফর এক্সাম্পল ডেমোলোগুলিকে সার্চ করেন, এই যে কোম্পানি নেম অনেক বড় না, তার ট্যাগলাইনটা দেখেন অনেকগুলা গ্যাপ আছে মধ্যখানে, অনেকগুলা গ্যাপ আছে না, এগুলো কীভাবে করা হলো, ট্র্যাকিং ভ্যালু ইউজ করে। অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলে দিতে পারে যে মনে করেন তার এখানে লেখা থাকলো তার কোম্পানি নেম, কোম্পানি নেম। ওকে, এগুলোর মধ্যে গ্যাপ আছে, এটা এখান থেকে 0 করে দিই, 0। ওকে, এরকম। তারপরে মনে করেন তার কোম্পানি নেমের সাইজ কত আছে, কোম্পানি নেমের সাইজ আছে 12। ওকে ফাইন, এটাকে অবশ্যই 12 রাখা যাবে না, এবং এটাকে করতে হবে লাইট, এবং এটার সাইজকে 12 না রেখে মনে করেন 8 করলাম। ওকে, দুইটাকে সিলেক্ট করে প্যারাগ্রাফ থেকে সেন্টারে লাইন। আচ্ছা, এটা তো বুঝতে পারছেন যেটা আমরা ওয়ার্ডে করে আসছি। এখন ক্লায়েন্ট বললো এটাকে তুমি কি করে দাও, শর্টকাট নাই এটার, নর্মাল, আপাতত শর্টকাটের প্রয়োজন নাই। ওকে, এখানে ক্লায়েন্ট বললো যে কি করার জন্য, জাস্ট এইটাকে ফন্টের সাইজকে সেম রেখে টোটাল এই লেখাগুলো এতটুকু পর্যন্ত স্প্রেড করে দাও, বা এতটুকু পর্যন্ত বাড়িয়ে দাও, বা এগুলোর মধ্যে স্পেসিং করে দাও। তখন আমরা সিম্পলি এটাকে ধরে কি করব, এখান থেকে কি বাড়াবো, ট্র্যাকিংটা বাড়াবো। এই যে ট্র্যাকিংটা বাড়তেছে। ওকে, সমান হয়ে গেছে না এটা? আচ্ছা, এখন আপনি চিন্তা করলেন এরকম না দিয়ে এরকমও তো হতে পারে, এটাকে যে শিফট চেপে টেনে দিয়ে দিলেন, হয়ে যাবে না? শিফট চেপে বড় করে দিবেন এরকম করে। এটা কোন দিক থেকে আমরা বড় করছি? ওকে, 460 দিয়ে এটাকে 0 করে দিলাম। হতে পারে এরকমও চিন্তা আসতে পারে যে এটাকে টেনে এরকম বড় করে দেবো, তাই না? এটা বড় করলে কি হয়, ফন্টের সাইজটা অনেক বড় হয়, 13 হয়ে গেছে। ঠিক আছে, সো এটা করার জন্য কোন কাজ করতে হবে আমাদেরকে, এইটাই করতে হবে, ট্র্যাকিং বাড়াতে হবে। ক্লিয়ার? ওকে, এখানে লিখতে পারেন ট্যাগলাইন অর স্লোগান হিয়ার। ওকে, বুঝা গেছে? আচ্ছা, সো এক্সাম্পলটা বুঝতে পারছেন তো, ট্র্যাকিংটা কোন জায়গায় ইউজ করব। ওকে, তারপরে যেটা আছে এখান থেকে সেগুলো হলো স্কেলিং। স্কেলিং আমরা গত ক্লাসে দেখছিলাম, ভার্টিক্যাল এবং হরিজন্টাল স্কেলিং। কোনো শেপকে যখন অল্টার এবং শিফট চেপে টেনে বড় করে সেটাকে বলা হয় স্কেলিং করা। আচ্ছা, এখানে আপাতত আমরা এটার মধ্যে স্কেলিং যে কিগুলা কমায়া দিই, এই গ্যাপগুলো, এটাকে 0 করলাম। আর কিছু আছে এটার মধ্যে যে কার্নিং ছিল ওইটাকেও 0 করে দিলাম। ওকে, এবার এটা রাখলাম। এখানে দেখেন আরও কিছু অপশন আছে, যেমন এটা হলো ভার্টিক্যাল স্কেলিং, এটা হলো হরিজন্টাল স্কেলিং। এটা করা হবে মূলত আমি যদি এটা পুরা লেখাটাকে অনেক লম্বা করতে চাই, ধরেন 200% করতে চাই। ওকে, হয়ে গেছে না লম্বাটা অনেকটা? কন্ট্রাস্ট দিয়ে আন্ডার করলাম। অনেক সময় আমরা বইয়ের মধ্যে দেখি, আমাদের যে একাডেমিক বইগুলো আছে, মনে করেন লং টাইম এগো, এলটা থাকে অনেক বড়, অথবা ওয়ান্স আপন এ টাইম ওটা থাকে অনেক বড়, অথবা অনেক দিন আগের কথা ওটা থাকে অনেক বড়। ওই জিনিসগুলো করার জন্য ধরেন টাইমস, এইটাকে টিটাকে কি করব, এটাকে দিয়ে দিলাম মনে করেন 200%। দেখেন তো লং হয়ে গেছে না অনেকটা? আচ্ছা, এটাকে বলা হয় ভার্টিক্যাল, মানে লম্বা লম্বি কী করলাম, টেনে বড় করে দিলাম। আবার এটাকে যদি হরিজন্টাল করতে চান সেক্ষেত্রেও দিয়ে দিন, মনে করেন 200% দিলাম। এখন দুইটা রেশিও সমান হয়েছে কি না? সমান
হয়ে গেছে। তো ওইরকম কোনো একটা লেটারকে, সিঙ্গেল একটা লেটারকে যদি কী করতে চান তখন ওই কাজগুলো করা হয়। এটা চাইলে আপনি কোনো ফন্টের উপরও করতে পারেন। ফন্টটা মনে করেন ছোটো দেখাচ্ছে, ওইটাকে টেনে বড় করে, টেনে এরকম বড় না করে, অনেক সময় এরকম বড় করে ফেলি, তাই না? এগুলো না করে জাস্ট এগুলো সিলেক্ট করে এখান থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল স্কেলিংটা রেশিও মেনটেন করে দিয়ে দিন। ফন্টটা দেখতেও সুন্দর লাগবে, অনেকটা স্ট্রেস বোঝা যাবে না। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এইখানে যেটা আছে সেটাকে বলা হয় বেজলাইন শিফট। কি বলা হয়? বেজলাইন। সো বেজলাইন মানে কি বোঝায়? বেজলাইন বলতে বোঝায় এই যে প্রত্যেকটা লেটার দেখেন তো একটা পাত আছে কিনা এগুলোর নিচে, তাদের একটা বেসমেন্ট আছে। ওরা যে দাঁড়িয়ে আছে শূন্যের উপর দাঁড়িয়ে আছে? অবশ্যই না, তাদের নিচে একটা কি আছে? বেজলাইন আছে। এই বেজলাইনের উপর ডিপেন্ড করে আর স্ট্যান্ড। আমরা চাইলে কি করতে পারি, বেজলাইন থেকে আরও উপরে তুলতে পারি, আরও নিচেও নামাতে পারি। সো ধরেন আমি ইটাকে কি করব, বেজলাইন থেকে আরও উপরে তুলব। সো এটাকে এখান থেকে ক্লিক করে বেজলাইনটাকে প্লাস ভ্যালু দিয়ে দিন। উঠতেছে উপরে? উঠছে। ধরেন টিটাকে আরেকটু নিচে নামাবো, এটাকে ক্যারেক্টার থেকে বেজলাইনটাকে মাইনাস করে দিন, মাইনাস ভ্যালু। না, ওইটা থেকে অনেক ডিফারেন্ট। ওকে, হয়ে গেছে না এটা? এখন বুঝা যাচ্ছে টাইমশিট? ওকে, আচ্ছা, তো এটা তো বুঝা গেছে বেজলাইনের কাজ। যে কোনো ওয়ার্ডকে চাইলেই তার বেজলাইন থেকে সরানো যাবে, আবার বেজলাইন নিয়ে আসা যাবে, বেজলাইন থেকে নিচেও নামানো যাবে। ওকে, দুইটা হ্যাঁ করতে পারবেন। ধরেন এই দুইটাকে করতে চান, এই দুইটাকে সিলেক্ট করে এখান থেকে বেজলাইনটা উপরে নিয়ে যান। আসলো? ওকে, বুঝা গেছে? ক্লিয়ার এটা বেজলাইন শিফটের ব্যাপারটা? আচ্ছা, ওকে, এই গেল। তারপরে এখান থেকে যেটা আছে সেটা হলো ক্যারেক্টার রোটেশন। ক্যারেক্টার রোটেশন, এটা দিয়ে যে কোনো লেখাকে কি করা যায়? রোটেট করা যায়। মনে করেন এটা এখানে থাক, ওকে, এখান থেকে ধরেন আমরা এমটাকে কি করব, রোটেট করব। সো এটাকে এখান থেকে আসার পরে রোটেটটা 360 ডিগ্রি পর্যন্ত হবে। এটাকে ধরেন আমরা করে দিলাম 45 ডিগ্রি। ওকে, দেখেন তো এমটা ঘুরে গেছে না? ডাব্লিউ হয়ে যাবে। এটা ঘুরে গেছে কি না? ঘুরে গেছে। সো এরকম কোনো কিছুকে চাইলে আমরা ইজিলি কি করতে পারবো, ঘুরাতে পারবো। একটু যদি এখান থেকে আপনারা ডেল লোগোটা দেখেন, ডেলের লোগো, এই যে ডেলের লোগোতে কি কাজ করা হয়েছে দেখেন তো? শুধুমাত্র ইটাকে রোটেট করা, আর কোনো কাজ? এটাই হলো ডেলের লোগো। ধরেন আমরা ডেলের লোগোটা লিখি, এখানে লিখলাম ডেল। এই যে পুরাটা লেখা পাকা হয়ে গেছে না? কি জন্য? এখানে অটোমেটিক্যালি 45 ডিগ্রি নিয়ে নিছে। সো এগুলো খুব সেন্সিটিভ। একবার যখন কাজ করবেন এটা অন্য কাজ করার আগে এটাকে 0 করে দিয়ে আসবেন। ওকে, ধরেন এখানে আমরা লিখলাম ডেল, ডেল লিখলাম। লেখার পর শুধুমাত্র টাইপ টুলে গিয়ে ইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে ডেলকে ধরেন আমরা দিয়ে দিলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এন্টার প্রেস করলাম। দেখেন তো ইটা ঘুরে গেছে কিনা? মধ্যখানে অনেক গ্যাপ রয়ে গেছে। আচ্ছা, এখানে এগুলোর মধ্যে গ্যাপ আছে, এগুলো কিভাবে কমাতে হবে? কোন ভ্যালু ইউজ করে? কার্ডিং না ট্র্যাকিং? কার্ডিং এর কাজ কি, ট্র্যাকিং এর কাজ কি? আচ্ছা, তাহলে কার্নিং দিতে হবে। কারণ কি, কার্নিংয়ে যে কোনো দুইটার মধ্যে স্পেসিং করা যায়, আর ট্র্যাকিংয়ে দিলে সিলেক্টেড অবজেক্টের মধ্যে। ওকে, এখন এটা জাস্ট কার্সর রাখেন, রাখার পর এটাকে মাইনাস করে দিন। তারপরে এইখানেও মাইনাস করতে হবে। এরকম ছিল না ডেলের লোগো? ওকে, এটা হয়তো অন্য কোনো টাইপের ছিল বা অন্য কোনো ফন্ট ছিল, যার কারণে এটা আরও শোয়ানো মনে হচ্ছে। বুঝা গেছে? আচ্ছা, সো ক্যারেক্টার রোটেট করা যাবে। দেখেন এখানে কোনো টুলসের কাজ করলো না, শুধুমাত্র টাইপ টুল দিয়ে কাজটা সেরে নিল, তাও একটা ব্র্যান্ডিং লোগো। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, এখানে থিঙ্কিং অবশ্যই শেষ সময় দিছে। আচ্ছা, তারপরে আর কি কি আছে এখানের মধ্যে? এই জিনিসগুলো আশা করি বুঝবেন। এই যে অল ক্যাপস, ধরেন এটা এই জায়গায় নিয়ে আসি।
নতুন টেক্সট নিলে কীরকম? হ্যাঁ, নতুন টেক্সট নিলে ওই যে আগের স্টাইলগুলো থেকে যাবে। এই জন্য এখানে যে ডেলের মধ্যে আমরা এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করছি না, এটাকে কি করতে হবে, আবার যখন কাজ করব বা কাজ শেষ হয়ে গেলে, মনে করেন আপনার এই ডকুমেন্টের কাজ ফাইনাল, পরে এসে যে কোনো একটা ওয়ার্ড নিয়ে ডেমো পারপাস এটাকে কী করে নেবেন, আগে একেবারে ডিফল্টে নিয়ে আসবেন। বুঝা গেছে? আচ্ছা, এগুলা স্মল ক্যাপস না অল ক্যাপস? স্মল ক্যাপস। এখন নর্মালি তো আমরা সবগুলো অল ক্যাপস দিতে চাইলে ক্যাপস লক অন করে লিখি, ক্যাপস লক অন করে লিখতে হয় না? আচ্ছা, আমি মনে করেন এরকম লিখেই নিলাম, পরবর্তীতে এইখান থেকে এসে এই যে অল ক্যাপস এখানে ক্লিক করলে এটা সবগুলো কি হয়ে যাবে, অল ক্যাপস হয়ে যাবে। ওকে, তারপরে যেটা আছে ধরেন এখানে আমরা লিখলাম টাইমস আইটি, টাইমস আইটি, ধরেন এটা অল ক্যাপস না দিয়ে তো অল ক্যাপসই থাক, সমস্যা নেই। ওকে, টাইমস আইটি এটা লিখলাম, টাইমস ইট। আচ্ছা, এখন এটাকে জাস্ট এখানে ক্লিক করেন, স্মল ক্যাপস না এটা, কি আসলো? সবগুলোকে সে অল ক্যাপস করে দিল, কিন্তু তাকে এখানে স্টাইলগুলো সে কীরকম দিল, প্রথমটা বড় বাকিগুলা ছোট, অল ক্যাপসে আছে কিন্তু কিন্তু এগুলোকে ছোট করে দিছে, জাস্ট এইটাই। এরপরে যেটা আছে এটা হলো সুপারস্ক্রিপ্ট, আর এটা হলো সাবস্ক্রিপ্ট, এগুলো তো আর ওয়ার্ডে দেখে আসছে, এটা হলো আন্ডারলাইন, এটা হলো স্ট্রাইক থ্রো। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এই গেল এখান থেকে ক্যারেক্টার প্যালেটের কাজ, শুধু বাকি রয়ে গেল কোনটা, লিডিং ভ্যালু, সেট দ্য লিডিং। এটার কাজ কি আমরা এখন দেখি, এগুলাকে এদিকে একটু সরাই। আচ্ছা, নর্মালি আমরা টাইপ টুলে কীভাবে লিখি, ক্লিক করে যখন আপনি শুধুমাত্র কি করবেন, ধরে বসে থাকবেন, তখন লিখেগুলো র্যান্ডমলি একদিক থেকে আরেক দিকে চলতে থাকবে। যখন এন্টারে প্রেস করবেন তখন কেবলমাত্র নিচে নামবে, আদারওয়াইজ সে যেদিকে চলতেছে ওইদিকেই লেখাটা র্যান্ডমলি চলতে থাকবে। ওকে, এইটাকে যদি আমরা একটা বক্সের মধ্যে লিখতে চাই, ধরেন এটাকে আমি লেফট লাইনই করে দিই, কোনো এরিয়া টাইপ, যেটাকে বলা হয় এরিয়া টাইপ টুল, কোনো একটা বক্সের মধ্যে লিখতে চাই, তখন ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে একটা ঘর আগে বানাতে হবে। কী করা লাগবে, টাইপ টুলে এসে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করতে হবে। নর্মালি তো আমরা ক্লিক করে লেখা শুরু করে দিই, ক্লিক করে লেখা শুরু না করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করা লাগবে এবং একটা বক্স আসবে। এখন এগুলো ফেলে দিলাম, যাই এখানের মধ্যে লিখেন না কেন, এই যে বেস লাইনটা 9 করে দেওয়া না, এই জন্য দেখুন উপরে উঠে গেছে, এটাকে 0 করতে হবে। ধরেন এখানে এই যে ধরে রাখতেছেন, যখনই আপনি এই জায়গায় আসলেন অটোমেটিক্যালি সেটাকে কী করে নিল, নিচে নিয়ে আসবে। কোথায় নিয়ে আসবে, নিচে নিয়ে আসবে। বুঝা গেছে ব্যাপারটা? ওকে, জাস্ট এখানে ক্লিক করে ধরে রাখেন, এখন অটোমেটিক্যালি সে এখান থেকে হাইফেন দিয়ে নিচে নিয়ে আসবে। জাস্ট ফর এক্সাম্পল এটাকে মাইনাস করি, এই বক্সটাকে আরও ছোটো করি, ধরেন আমরা এখানে লিখলাম ওকে, কি লেখা যায়, এই যে বাংলাদেশ লেখার সাথে সাথে ওইখানে জায়গা ধরবে, এইটা জায়গা ধরবে। আমি কি এন্টার প্রেস করছি, এন্টার প্রেস করি নাই, জাস্ট BA লিখলাম, অটোমেটিক্যালি কই নিয়ে আসছে, নিচে নিয়ে আসছে। এটা হলো এরিয়া টাইপ টুলের কি অ্যাডভান্টেজ। এই ফাঁকা অংশ এটা পরে ম্যাচ করানো যাবে এখান থেকে অ্যালাইনমেন্ট করে অথবা ফন্টের সাইজ দিয়ে। ধরেন আমি এখানে বাংলাদেশটা লিখি, ওকে, এখান থেকে সিলেক্ট করে এটা ফন্টের সাইজ কি করেন, ছোট করেন। ওকে, জাস্ট হাইফেনেশনটা চলে আসছে না? আচ্ছা, ওকে, সব কিছু ঠিক আছে, এটা ফন্টই এরকম। আচ্ছা, এখন এখানে হাইফেনেশনটা যদি আমরা তুলে দিতে চাই, জাস্ট কোথায় আসা লাগবে, ক্যারেক্টার প্যারাগ্রাফে আসা লাগবে। হাইফেনেশন অটোমেটিক দিয়ে দেয়, আমরা যখন কোনো বড় বানান লিখি
বড় বানান লেখার সময় কি হয়, একেবারে পেজের কোনায় যদি জায়গা থাকে না, মনে করেন ইনস্টিটিউশন, ইনস্টিটিউট লিখলাম, শন বানানটা জায়গা দেয় না, হাইফেন দিয়ে টিআইএন নিচে লিখে দেই, জাস্ট ওই কাজটা এখানে করবে। প্রয়োজনে আমরা হাইফেনেশন তুলে দিলে সেটাকে পুরা লাইনটাকে কি করবো, ওইদিকে নিয়ে আসবে। চাইলে আপনি বক্সটাকে ছোটো করে দিতে পারেন। এই যে এখন আর গ্যাপ রয়ে গেল কি না, গ্যাপ আছে, গ্যাপ নাই। এখন যতই এখানে লিখে না কেন সেটাকে অটোমেটিক্যালি এন্টার প্রেস করে নিচে নিয়ে আসবে। ক্লিয়ার? বুঝতে পারছেন এতটুকু? ওকে, এটা গেল এরিয়া টাইপ টুলের অংশ। এখন আসি আমরা, ধরেন বড় একটা প্যারাগ্রাফ নিলাম। ওকে, এখানে এটাকে ব্লেক না দিয়ে পপিন্স রেগুলার দিলাম, আর ফন্টগুলোকে একটু বাড়িয়ে দিন, 20 দিলাম। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস আপনারা খেয়াল করেন, লেখাগুলো আছে লেফট লাইনে, যার কারণে বাম দিকগুলো অমিল। তারপর এখানে একটা বক্সের মধ্যে একটা লাল বাটন আছে, এটা মিনিং হলো অনেকগুলা লেখা এই বক্সের মধ্যে এতটুকুতে জায়গা ধরে নাই, যার কারণে আরও লেখা রয়ে গেছে, এই জন্য এখানে লাল সাইন আর প্লাস সাইন দেওয়া আছে। বক্সটাকে যদি আমরা বড় করি, দেখেন তো লেখাগুলো আরও আসতেছে কিনা, আরও আসতেছে। বক্স বড় করলে, বক্সটাকে আরও বড় করি, দেখেন তো লেখাগুলো বাড়তেছে কিনা। এরকম অসংখ্য ডেমো টেক্সট এখানে দেয়া আছে। এখন আমরা যতই বড় করবো না কেন অটোমেটিক্যালি এটা কি হবে, বাড়তে থাকবে। যখন লেখাটা শেষ হয়ে যাবে, দেখি তো কোন জায়গায় লেখা শেষ হলো, এখনো চলতেছে, এই শেষ হয়েছে। ওকে, এখানে এসে লেখাটা শেষ হলো। আচ্ছা, তো আমরা আমাদের তো এত বড় বক্সের প্রয়োজন নেই, এতটুকু করলাম। ওকে, এখন মনে করেন এই বক্সটা আমার ফিক্সড, এটা কি করা ফিক্সড, এই বক্সটা আর বড় করা যাবে না। এখন বাকি লেখাগুলোকে আমি ফেলে দিব, ফেলে দেবো না, বাকি লেখাগুলোকে নিচে আর একটা বক্স বানিয়ে ওইখান থেকে লিখতে হবে। সো এখানে যেহেতু লেখাগুলো আছে, এই যে প্লাস সাইন যেটা, ওইখানে নর্মালি কার্সর দিয়ে কি করেন, ক্লিক করেন, লেখাগুলো কপি হয়ে এই যে দেখেন আমাদের কার্সরে চলে আসবে। ওকে, দেখেন তো কার্সরে চলে আসছে কিনা লেখাগুলো। হ্যাঁ, নর্মাল ক্লিক, কিছুই করা লাগবে না, কার্সরে আসছে। তারপরে যেখান থেকে আপনি এখান থেকে যদি জাস্ট ক্লিক করেন, তো অটোমেটিক্যালি এই সেম যত বড় বক্স আছে তত বড় বক্স আরেকটা বানিয়ে নিবে, এবং লেখাগুলো আমাদের একটা লিঙ্ক আপ বা থ্রেডিং দিয়ে দিবে। অথবা আপনি যদি চান এখানে এত বড় বক্স দিবেন, সে এই এত বড় বক্সের মধ্যে লেখাগুলোকে কি করবে, পেস্ট করে নিবে। কতটুকু পেস্ট করবে, যতটুকু ওই বক্সে এসে শেষ হয়েছিল ওই এরপরের অংশ থেকে এতটুকু মালিশ লাগবে আপনার, ঘুমে ধরছে, যাকে বলছেন ঠিকই বুঝতে পারছেন। ওকে, বালিশ টালিশ লাগলে বললেন। ওকে, তারপরে বাকি লেখাগুলো কতটুকুতে আছে, এখান থেকে আবার যদি ক্লিক করি, এই যে লেখাগুলো আবার কি হয়ে গেল, আমার কার্সরের মধ্যে কপি হয়ে যাবে। একটু জুম করে কি করবেন, ক্লিক করবেন। ওকে, কপি হয়ে গেছে না। এখন ধরেন আমার এই দিকে প্রয়োজন, এখানে ক্লিক করে এই জায়গায় বসিয়ে দিন, একটা লিঙ্ক আপ চলে আসছে কিনা, লিঙ্ক আপ চলে আসছে। আচ্ছা, তো বাকিগুলো আর যাই হোক, ওইগুলো আর চাচ্ছি না, এগুলো থাক। ওকে, এখন এগুলোকে যদি আমরা কোনো একটা বক্সের মধ্যে এডিটিং করি বা মডিফাই করি, অটোমেটিক্যালি ধরেন এখানে আমার কিছু লেখা কমানো লাগবে, ধরেন এই লেখাগুলো কমানো লাগবে, ব্যাকস্পেস দিন, দেখেন তো পুরো 3টা বক্সে কি চেঞ্জেস আসছে। ধরেন এই প্যারাটা আমার প্রয়োজন নাই, অথবা এই প্যারা এতটুকু প্রয়োজন নাই, মাইনাস করলাম, দেখেন তো 3টা নাড়া হয়েছে কি। ওকে, এখন যদি আপনি চান এগুলোর মধ্যে কোনো কি থাকবে না, লিঙ্ক আপ বা থ্রেডিংটা থাকবে না, ওইটা আনচেক করতে চাইলে, ধরেন এইটার মধ্যে আপনি থ্রেডিং রাখতে চান না, অথবা 3টার মধ্যে থ্রেডিং রাখতে চান না, তখন আপনাকে যেতে হবে টাইপ মেনুতে, যাওয়ার পরে এখান থেকে থ্রেডেড টেক্সট এখানে করে দিতে হবে রিলিজ সিলেকশন। এখন ইন্ডিভিজুয়াল 3টা আলাদা আলাদা বক্স হয়ে গেছে, 3টা আলাদা আলাদা টেক্সট বক্স হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, এতটুকু বুঝতে পারছেন। এগুলোকে যদি আবার মেক করতে চান, আবার টাইপ থেকে গিয়ে থ্রেডেড টেক্সট অ্যান্ড দেন ক্রিয়েট, চলে আসছে না, চলে আসছে। সো এগুলো অ্যাকচুয়ালি আমাদের ডিজাইনের জন্য প্রয়োজন হয় না, আমরা যে প্রিন্ট এলিমেন্টস করি, স্পেশালি এগুলো ডিজাইন করা হয় কেউ যদি অনেক পেজের বই ডিজাইন করে অথবা ম্যাগাজিন ডিজাইন করে, কারণ বইগুলোর ক্ষেত্রে এই পেজে লেখা শেষ হওয়ার পর এখানে কি লেখা শেষ হয়ে যায় না, ওই লেখাগুলো র্যান্ডমলি চলতে থাকে। একটা পার্টের মধ্যে অনেকগুলো পেজ থাকে, 4টা 5টা পেজ থাকে। সো এক পেজের পরে বাকি লেখাগুলো লিঙ্ক আপ করা থাকে, ওইগুলো পরের পেজে কি করা হয়, দিয়ে দেওয়া হয়। জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে পুরো টেক্সটটাকে মনে করেন কপি করলো, কপি করার পর এক পেজের মধ্যে একটা টাইপ টুল নিল, নেওয়ার পরে এরকম একটা বক্স করলো, বক্স করার পরে বাকি যে লেখাগুলো থাকলো এগুলো এখান থেকে ক্লিক করে কপি করে পরের পেজে নিয়ে বসিয়ে দিল, জাস্ট লিঙ্কগুলো হয়ে গেল। ক্লিয়ার? ওকে, বুঝে গেছে টেক্সট ট্রেডিংয়ের ব্যাপারটা। আচ্ছা, তারপরে যেটা আসলো এখান থেকে টাইপে আসেন,
আচ্ছা, টাইপের পরে এগুলার স্পেসিং নেক্সট কথা বলি। এই জিনিসটা কি বারবার সাউন্ড করতেছে? এত লেট কেন আপনাদের? কি প্রবলেম? আচ্ছা, এখানে দেখেন নির্দিষ্ট কিছু গ্যাপ আছে প্রত্যেকটা লাইনের মধ্যে, যেগুলোকে আমরা লাইন স্পেসিং নামে জানি। ওকে, চেয়ার নাই? এখানে জায়গা নাই কোথাও? এখান থেকে দিয়ে দিন সামনে, একটা সাউন্ড করবেন না, চেয়ারটা তোলা দিয়ে নিয়ে দিন। ওকে, এগুলোর মধ্যে থেকে নির্দিষ্ট কিছু গ্যাপ আছে, তাই না? আচ্ছা, এগুলাকে বলা হয় লিডিং ভ্যালু। লাইন স্পেসিংটাকে বলা হয় কি? লিডিং ভ্যালু বলা হয়, যেটা আমরা ওয়ার্ডে দেখে আসছিলাম। সো এখান থেকে আসেন ক্যারেক্টার, ক্যারেক্টারের মধ্যে আছে কি? সেট দ্য লিডিং। লিডিং বলতে কি বোঝায়? কোনো ক্লায়েন্ট আপনাকে বললো যে আমার এই ডকুমেন্টের মধ্যে কিছু টেক্সট আছে, টেক্সটের মধ্যে তুমি লিডিং ভ্যালুকে 1.6 কি করে দাও, বা ফন্টের সাইজ থেকে 1.5 গুণ বাড়িয়ে দাও। তখন আমরা যদি লিডিং ভ্যালুর মিনিংটা না জানি, তখন কি বুঝতে পারবো কিছু? সো লিডিং বলতে বোঝায় লাইনের মধ্যে স্পেসিং, একটা প্যারাগ্রাফের লাইনের মধ্যে কি করা? স্পেসিং করা। তো এখানে ফন্টের সাইজ আছে 20, তারপরে আমার যেখানে কার্সর রাখা সেটাকে বলা হয় সেট দ্য লিডিং অর লিডিং ভ্যালু। এখানে সাইজ আছে কত? 24। এটা সফটওয়্যার অটোমেটিক্যালি একটা সাইজ সে দিয়ে দেয়, একটা স্ট্যান্ডার্ড সাইজ দিয়ে দেয়, কিন্তু অনেক সময় এই সাইজটা আমাদের ইন্টারন্যাশনাল যে ডিজাইন রুলস আছে ওইটার সাথে ম্যাচ করে না। তো এটাকে ম্যাচ করাতে হলে আমরা 3টা স্ট্যান্ডার্ড ইউজ করি। একটা হলো 1.4, একটা হলো 1.5, আর একটা হলো 1.6। নর্মালি একটা স্ট্যান্ডার্ড যদি আমরা নর্মালি বলি, তখন এখানে কতটুকু স্পেস থাকবে সেটাকে ধরা হয় ফন্টের সাইজ থেকে 1.5 গুণ। কত গুণ? ফন্টের সাইজ থেকে 1.5 গুণ। ফন্টের সাইজ যত হবে, ফন্টের সাইজ যদি এখানে 20 হয়, তাহলে 20-এর 1.5 গুণ কত হবে? 20। এখানে যোগবিয়োগ করতে পারবেন, মাল্টিপ্লাই সাইন দিন দিয়ে 1.5। এবার এন্টার প্রেস করেন। এটা হলো কত? 20-এর 1.5 গুণ কত? 30। তার মানে এটা থাকবে 30। আচ্ছা, এখন যদি এটাকে আমরা দিয়ে দিই 6, কোনো কিছু বুঝে যায়? কিছু বুঝে যায়? এখানে কি লেখা আছে? কিসের মতো হয়েছে এগুলা? কি কি হয়েছে এটা? আচ্ছা, এখান থেকে হালকা করে এটাকে বাড়াতে থাকেন। এবার দেখেন তো স্পেসিংটা বাড়তেছে। ওকে, যতটুকু আপনার কাছে আই ক্যাচিং মনে হয় ততটুকু দিতে পারেন। এবং এটাকে আমরা 3টা ভাবে মেজার করি। যেমন এখানে 20-কে যদি আমরা 20 × 1.4 দেই, দেওয়ার পর এটা দেখলাম যে হ্যাঁ এটা ঠিক আছে, আর একটু যদি বড় হয় আর একটু ভালো লাগবে, বা আর একটু স্পেস হলে আর একটু ভালো লাগবে, সেক্ষেত্রে 1.5 দিয়ে দেখতে পারেন। 20 × 1.5 কত আসলো? 30। এটা আপনার ভালো লাগতেছে না, আমার এখন আরও স্পেসিং প্রয়োজন, তখন হায়েস্ট 1.6 পর্যন্ত দিতে পারবেন। ইনটু কত? 1.6। ওকে, এই 3টা সাইজ 1.45 and 6, এর বাইরে আমাদেরকে যাওয়া যাবে না। ওকে, আচ্ছা বুঝা গেছে? এখন দেখেন তো আগের থেকে কিছুটা আই ক্যাচিং আছে কিনা। ওকে, ক্লিক 20 কি জন্য? ও আচ্ছা, এটা 20 তো আমি এমনিতে একটা মেজারমেন্ট রাখলাম। আপনার যদি ফন্টের সাইজ 12 হয়, ধরেন আপনি ফন্টের সাইজ রাখলেন কত? আপনার ডিজাইনের জন্য 12 সাইজ। এখন 12-এর সাথে যত ম্যাচ করবে, ধরেন 12-এর সাথে এইটা যদি দেই, অনেক বেশি হয়ে গেছে না? এটার সাথে অটোমেটিক দিয়ে দেখেন, অথবা 1.4 or 1.5 দিয়ে দেখেন। যেমন 12 × 1.4, 20 না, 20 তো এটা ফন্টের যে কোনো ফন্টের সাইজের সাথে 1.456। এখন ফন্টের সাইজ যদি 50 হয়, ওইগুলোর মধ্যে যদি আপনি স্পেসিং রাখতে চান 1.456, এই 3টা ইউজ করে দেখেন। ওকে, 20 কোনো কিছু না, 20 কিছুই না। 20 বলতে আমি এক্সাম্পল হিসাবে ধরছি এটা ফন্টের সাইজ। ক্লিয়ার? কি? হ্যাঁ, লিডিং 1.45 অথবা 6। ওকে, তো লিডিং ভ্যালুর মানে কি? লাইনের মধ্যে স্পেসিং করে, এখান থেকে ধরে রাখেন, তখন স্পেসিংটা বাড়তে থাকবে। ওকে, গুণচিহ্ন না, গুণচিহ্ন দিতে হলে তো ওই স্টার্টে হলো গুণচিহ্ন, আর ওই এইটা দিতে হলে এটা তো কাজ করবে না। এরকম কোনো চিহ্নই নাই কিবোর্ডের মধ্যে। একটা আছে এক্স বাটন, সো এক্স বাটনটা আপনি তো এটা তো আর কি আসবে না, গুণচিহ্ন আসবে না। ওকে, এতটুকু ক্লিয়ার সবার? আচ্ছা।
তো আমরা কি কি দেখলাম এখান থেকে? এটা হলো ফন্ট ফ্যামিলি, এটা হলো টাইপফেস অর ফন্ট স্টাইল, এটা হলো ফন্টের সাইজ, এটা হলো লিডিং ভ্যালু মানে লাইন স্পেসিং করা, এটা হলো কি কার্নিং ভ্যালু স্পেসিং বিটুইন টু ক্যারেক্টার্স, এটা হলো ট্র্যাকিং ভ্যালু স্পেসিং সিলেক্টেড ক্যারেক্টার্স, এটা হলো ভার্টিক্যাল স্কেলিং, এটা হলো হরিজন্টাল স্কেলিং, এটা গেল বেসলাইন শিফট মানে লেখাকে তার বেসলাইন থেকে উপরে এবং নিচে নামানোর জন্য। তারপর হলো ক্যারেক্টার রোটেশন, কোনো ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারকে যদি আমরা ঘোরাতে চাই নির্দিষ্ট কোনো অ্যাঙ্গেলে সেক্ষেত্রে এখান থেকে চেঞ্জ করতে পারি। পরেরগুলো হলো অল ক্যাপস স্মল ক্যাপস সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট এইগুলা। ক্লিয়ার? আচ্ছা বুঝেননি? হ্যাঁ হরিজন্টাল পাশাপাশি, যেমন এখান থেকে ধরেন ও লিখলাম, ওকে ও, এটাকে জাস্ট আমি এই যে একটা জিনিস খেয়াল করেন, এটাকে কখনোই আপনার এরকম টেনে যদি বড় করেন সমস্যা নাই, শিফট চেপে টেনে বড় করেন কোনো সমস্যা নাই, তবে যেটা করবেন এখান থেকে সে ভাঙা অংশগুলোকে মাইনাস করে দিবেন। যেমন 233 আছে, এটাকে হয় 232 করবেন অথবা 33 করবেন। ওকে, এখন দেখেন এইটাকে যদি আমরা এভাবে রাখি, চাইলাম আমি এটাকে বড় করতে, এভাবে যদি টেনে বড় করি কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায় না? নষ্ট হয়ে যায়। এখন এই যে এটাকে বলা হয় হরিজন্টাল স্কেলিং, এটাকে বলা হয় ভার্টিক্যাল স্কেলিং। ওকে, এখন এটাকে আমরা মেজারমেন্ট দিয়ে এখান থেকে করি, যেমন এটাকে 100% আছে, এটাকে দিয়ে দিলাম 125, একটু লম্বা হলো না এটা? এটাকে যদি দুই দিক থেকেই করতে চাই তখন এইখানে সমান মেজারমেন্টটা দিতে হবে 1.25। দেখেন তো রেশিওটা ঠিক আছে কিনা? এবার যেটাকে আমরা অল্টার শিফট চেপে করি অথবা নর্মাল শিফট চেপে করি, বুঝা গেছে? এতটুকু ক্লিয়ার সবার? আচ্ছা আর কি? ওকে, এতটুকু যদি ক্লিয়ার হয় আমরা অন্যটাতে যেতে পারি, যেমন এইখানে আলহামদুলিল্লাহ এগুলো ক্লিয়ার। তারপরে আসি প্যারাগ্রাফ প্যানেলে, বা প্যারাগ্রাফে আমরা কি কি কাজ করব। এটা সাইজটা একটু বাড়িয়ে দিই, দেখা যায় না? ওকে, তাহলে 24 যেহেতু এখানে আমরা 24 ইন্টু 1.6, ওকে এতটুকু রাখলাম এবং এটাকে আরেকটু বড় করি। আচ্ছা, এখানে কোন অ্যালাইনমেন্ট দেয়া আছে প্যারাগ্রাফের? লেফট অ্যালাইনমেন্ট। কিভাবে বুঝলাম? আচ্ছা, এটা হলো সেন্টার। এগুলা তো তিনটা চিনি তাই না? ওকে, এগুলা যদি আরো অপশন প্রয়োজন হয় এখান থেকে এই যে পি ওর প্যারাগ্রাফ প্যানেলে আসবে, আসার পরে এখান থেকে আরো তিনটা আছে, অথবা এখানে ক্লিক করলে বাকিগুলো আসবে। এগুলো হলো লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন এন্ড রাইট অ্যালাইন। এগুলো হলো জাস্টিফাই, যেমন এখানে আছে লেফট জাস্টিফাই মানে সে কি করবে সবগুলাকে বাম দিকটাকে কি রাখবে সমান রাখবে, ওকে ডান বাম সমান রাখবে, এবং এই দিকগুলোকে কি করবে ছোট ছোট লাইনগুলোকে সে অ্যালাইন করবে, মানে ডান বাম দুই দিক সমান থাকবে। পরেরটা যেটা আছে সেটা হলো সেন্টার অ্যালাইন। সেন্টার অ্যালাইনে সে কি করবে শুধু মধ্যখানগুলোকে সমান রাখবে। এরপরে যেটা আছে এটা হলো লেফট ও রাইট জাস্টিফাই। ওকে, এখানে দেখেন সে দুই দিক থেকেই কি রাখতেছে সমান রাখতেছে। তারপরে যদি আমরা যাই জাস্টিফাই অল, পরে যেটা আছে জাস্টিফাই অল লাইন্স, এখানে সে সবগুলোকে এই যে আর ছোট বড় রাখবে না। এগুলোর মধ্যে তো কি রাখে সে লেফট লাইনে আসলে কি রাখে ডান বাম সমানটাকে কিন্তু ছোট ছোট যে লাইনগুলো আছে ওইগুলোকে সমান করে, আর রাইট লাইনে আসলে ডান বাম সমানটাকে ছোট ছোট লাইনগুলোকে ডান দিক থেকে কি করে ম্যাচ করে দেয়। আর জাস্টিফাই অল দিলে যেটা হয় সে কোথাও কি রাখে না এরকম আঁকা বাঁকা রাখে না বা ছোট রাখে না, সবগুলোকে সে যে কোনোভাবে যে কোনো একটা ওয়েতে ম্যাচ করে দিবে। এই যে এই লাইনের মধ্যে ছিল লাস্ট লাইনে শুধু দুইটা ওয়ার্ড ছিল, সে দুইটা ওয়ার্ডের মধ্যে অটোমেটিক স্পেসিং তৈরি করে দুইটাকে দুই দিকে ম্যাচ করিয়ে দিচ্ছে। সো এটা আমাদের ইউজ করার প্রয়োজন পড়ে না এবং ওইটা ইউজ হয়ও না। ম্যাক্সিমাম আমরা লেফট এবং রাইট জাস্টিফাইটা ইউজ করি। ওকে, সো এখানে আপাতত লেফট জাস্টিফাইটা রাখলাম। ক্লিয়ার এটা? আচ্ছা, এবার এখানে ক্লিক করেন। ক্লিক করার পর আরও কিছু অপশন আছে। ওকে, এগুলো দেখেন, একটা হলো ইন্ডেন্ট, লেফট লাইন ইন্ডেন্ট মানে মার্জিন থেকে লেখাটা, এটা তো বক্স তাই না, এটা হলো লেখার মার্জিন ওর বক্স। এই বক্স থেকে লেখাটা কতটুকু ভিতরের দিকে থাকবে, আসতেছে ভিতরের দিকে। আচ্ছা, ধরেন আমরা 30 পিটি রাখলাম। তারপর এটা হলো রাইট ইন্ডিকেট পয়েন্ট। ওকে, এটা ডান দিকের মার্জিন থেকে সে কতটুকু রাখবে এটাও রাখলাম এখানে। ওকে, এগুলো যখন করবেন ডকুমেন্টে কাজ শেষ এগুলোকে জিরোতে দিয়ে রাখবেন, হয়তো আবার মনে করেন আগামীকাল আরেকটা ডকুমেন্টে কাজ করতে গিয়ে দেখবেন বারবার এই ঝামেলাটা হচ্ছে, তখন হয়তো অনেক সময় মনে থাকবে না যে কোন জায়গায় কী রাখা, তখন এক্সট্রা হ্যাসেল করতে হবে। ওকে, হ্যাঁ রিসেটও করতে পারেন, সমস্যা নেই, এখান থেকে রিসেট করে দিয়ে।
আচ্ছা, তারপরে যেটা এটা হলো ফার্স্ট লাইন ইনডেন্ট। ফার্স্ট লাইন ইনডেন্ট বলতে প্রথম লাইনটা কতটুকু ভিতরে হবে। প্রত্যেকটা এখানে প্যারাগ্রাফ আছে 1টা 2টা 3টা 4টা 5টা প্যারাগ্রাফ। সো আমরা যদি এটা করি প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম লাইনটা দেখেন ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। ওকে, আচ্ছা এরপরে যেটা হলো এগুলো হলো স্পেস বিফোর প্যারাগ্রাফ অথবা আফটার প্যারাগ্রাফ। এখানে এটার পরে আরো কি আছে? ওকে, এই একটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের পরে দেখেন এইগুলোতে তেমন কোনো স্পেস নাই। এটাকে যদি আমরা স্পেস দিতে চাই সেক্ষেত্রে প্যারাগ্রাফে আসেন, আসার পরে এখান থেকে দিয়ে দিন স্পেস আফটার প্যারাগ্রাফ, এটা বাড়াইয়া দিন। দেখেন তো প্যারাগ্রাফের পরে স্পেসিংটা বাড়তেছে। ওকে, এখানে আসলাম, আসার পর এই প্যারাগ্রাফের মনে করেন এই প্যারাগ্রাফ, ধরেন এই প্যারাগ্রাফের আগে কোনো স্পেসিং আছে? আগে কোনো স্পেসিং নাই, ওইটাকে এইখান থেকে স্পেসিংটা বাড়িয়ে দিন বিফোর প্যারাগ্রাফ। বুঝা গেছে? ওকে, এতটুকু বুঝা গেছে? এই যে স্পেসিংগুলো আসলো গেল। ওকে, সো আমরা সবগুলোকে সিলেক্ট করে তাদের মধ্যকার এই জিনিসগুলোকে জিরোতে নিয়ে যাই, সবগুলা জিরো দিয়ে দিলাম। ওকে, বুঝা গেছে? ডিফল্ট হাইফেনেট, হাইফেনেটটা হলো এটা যদি আমরা দিয়ে দেই, এই যে কিছু কিছু লেখার মধ্যে হাইফেনেশন চলে আসছে না, হাইফেন, এগুলোকে তুলতে চাইলে হাইফেনেশনটা আর হাইফেনেটটা এটা আনচেক করে দিন। ওকে, এতটুকু সবার ক্লিয়ার? টাইপোগ্রাফির ব্যাপারটা, সরি টাইপোগ্রাফি না, এটা হলো ক্যারেক্টার প্যালেট এবং প্যারাগ্রাফ প্যালেট। আচ্ছা, এবার আসি আমরা আরেকটা নাইস একটা টুল আছে, টাচ টাইপিং টুল। যেমন এটাকে এই জায়গায় রাখি এবং এখানে লিখলাম ধরেন টাইলস। ওকে, এখানে দেখেন নর্মালি আমরা কি করি, এটাকে ডিলিট করতে চাইলে জাস্ট এটা ক্লিক করে তারপর কি করি মাইনাস করি, অথবা এটাকে যদি আমরা রোটেট করতে চাই তখন এরকম ডাবল ক্লিক করতে হয়, অথবা এইখানে এসে এটাকে সিলেক্ট করে রোটেট করা লাগে, এখানে গিয়ে রোটেট করা লাগে, অথবা ধরেন এটাকে এটা সাইজকে আমরা একটু বড় করতে চাই, এটাকে সিলেক্ট করে এই জায়গায় গিয়ে সাইজকে বড় করা লাগে, তাই না? এখানে অ্যাডভান্স একটা টুল করছে টাচ টাইপিং টুল। এটা দিয়ে বারবার কোথাও ক্লিক করা লাগবে না, শুধুমাত্র যেইটা করতে চাই ইন্ডিভিজুয়ালভাবে সিলেক্ট করা যাবে ডাবল ক্লিক ছাড়া। এটা ক্লিক করেন, এই যে এটাকে ধরে আপনি কি দিতে পারবেন, এই যে এটা ধরে এগুলোর মধ্যে ট্র্যাকিং কার্নিং ভ্যালুটা দিতে পারবেন। যদি মাল্টিপল করতে চান, এই যে এটাকে বেসলাইনটা উপরে তুলতে চান তুলতে পারবেন, এর বেসলাইনটাকে নিচে নামাতে চান নিতে পারবেন। মানে জাস্ট কি শুধুমাত্র এক ক্লিকে কি করবে, সবগুলোকে সিলেক্ট না করে যেটাকে আমি সিলেক্ট করতে চাই ওইটাকেই ধরতে পারবো। 1 ঘন্টা 11 মিনিটে কিছু যাওয়া দিয়েছে। কোনটা? ওটা 1 ঘন্টা 11 মিনিট ক্লাস করছে, অথচ আমরা জানি কি আমার এখন এটাকে রোটেট করতে চাইলে এই যে ধরে রোটেট করে দিন, মানে 1 ঘন্টা 11 মিনিটের কাজ এক ক্লিকে এখন হচ্ছে। এগুলো এগুলো আপনার মাথায় আসে কই থেকে? এই যে এটাকে ধরে বড় করতে চান বড় করে দিন, এর বেসলাইনটা নিচে নামাতে চান নিচে নামাইলাম, তারপর এটাকে ধরে রোটেট করতে চান এটাকে রোটেট করতে পারবেন। ওকে, বাকি যেটাকে আমি ধরতেছি ওইটাকেই করতেছে, এগুলো অটোমেটিক কি করতেছে কার্নিংটা বাড়িয়ে দিচ্ছে। ওকে, সো বুঝা গেছে? দেখেন তো এক একটা বেসলাইন এক এক জায়গায় হয়ে গেছে না এখন। আচ্ছা, এই গেল। আবার ধরেন এখানে লিখলাম আবার টাইমস। এখন এই জায়গা থেকে আমি কি করব, মনে করেন এম এর বেসলাইনটা উপরে তুলবো। তো নর্মালি আমরা এখানে টাইপ টুলে আসি, এম এর উপর সিলেক্ট করি, তারপর এটাকে গিয়ে এখান থেকে বেসলাইন বাড়াই, তাই না? এত ঝামেলা এখন না করে কয়টা কাজ করা লাগলো। আর এবার টাইপ টুলে যাও, একটা কাজ, এখানে ক্লিক করো 2টা কাজ, এখান থেকে বেসলাইন এখানে ক্লিক করো 3টা কাজ, তারপর বেসলাইন বাড়াও 4টা কাজ। ওইটা এক ক্লিকে আমরা করতে পারবো। টাচ টাইপিং টুল, এমটাকে সিলেক্ট করো ধরে তুলে দাও, জাস্ট সিম্পল। ওকে, এই গেল। তারপরে আসেন আর কি কি আছে, এই জায়গায় আছে এরিয়া টাইপ টুল। ওকে ফাইন, এরিয়া টাইপ টুল টাইপ টুলের কোশ্চেন আছে স্যার। বলেন। টাইপ টুলটা চালান করেন স্যার। করলাম। করার পরে স্যার একটা আছে না স্যার যে ক্যাপিটালাইজেশন ন্যাশনালাইজেশন এগুলো কি দেয়? না, এখানে তো অলরেডি এইগুলো আছে, এগুলো করা যাবে না, এখানে শুধু এই যে মডিফিকেশনের কাজগুলো করা যাবে। ঠিক আছে, ওইগুলো এখান থেকে করতে হবে। মানে আপনি এটাকে এত ইজি পেয়ে যে ওইটা বাদ দিয়ে দিবেন এটা না, এটা সফটওয়্যার কাউকে অবহেলা করতে দেয় না। সবার কাজ এখানে সমানভাবে হবে, হয়তো কেউ একটু অ্যাডভান্স কাজ করবে, কেউ একটু নর্মাল কাজ করবে। ইভেন আগের সফটওয়্যারগুলোতে এটা ছিল না, তখন 100% এটার উপর ডিপেন্ডেন্ট ছিলাম।
ওকে, আচ্ছা এই গেল। 2020 তো বা আছে দেখি দিলে পাওয়া যাবে। খুঁজলে পাওয়া যাবে, এগুলো এখনো খুঁজি নাই। হয়তো দেখবেন আরও অ্যাডভান্স অপশন দিয়ে দিতে পারে। আপনি যা চাচ্ছেন ইন ফিউচারে অ্যাডোবি সফটওয়্যারগুলো এরকম চাচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বার করার জন্য শুধুমাত্র আপনি ডেসক্রিপশনটা তার সফটওয়্যারে আপনি কমান্ড করবেন, সে পুরো একটা ডিজাইন করে দিয়ে দিবে। ওকে, ওইগুলো হয়তো আরও অনেক পরের কাজ, হয়তো কবে করবে অথবা চাইলে করেও দিতে পারে। তারপর আমাদের ডিমান্ড একটু কমবে না। ওকে, পরে যেটা আছে সেটা হলো আচ্ছা এরিয়া টাইপে আসতে চাইছিলাম। ওকে, এটাকে এই জায়গায় নিয়ে আসলাম। এখন এখানে কয়টা কলাম আছে? কলাম কয়টা? কলাম এখানে কলাম কয়টা আছে? কয়টা? তো স্যার একটা আছে। এখন আপনাদেরকে 1 2 বাচ্চাদের মতো কলাম এবং র শেখানো লাগবে। র কয়টা আছে বলেন? ও একটা কলাম। র র কিরকম দেখে? আর কলাম র কোনটাকে বলে আর কলাম কোনটাকে বলে? পৃষ্ঠা? আপনাদেরকে মনে হচ্ছে যে আবার 1 2 তে ভর্তি করায়। এখানে কলাম কয়টা, র কয়টা আছে? কলাম কোনটা পয় দিলে। এখানে কয়টা কলাম কয়টা র? আমাকে দেখান দুইটা কলাম কোন জায়গায় আছে। এখানে কলাম, একটাও কলাম স্যার, আবার একটাও কারণ বক্স তো একটা আছে। তাহলে এখানে কলাম বলতে কি বোঝায়? এই যে এগুলোর মধ্যে যে ইন্ডিভিজুয়াল টান যেগুলো আছে, এই যে একটা দুইটা তিনটা, এগুলা হলো কলাম, কলাম। এগুলা হলো র। ঠিক আছে, তাহলে আপনি এখানে 5টা 6টা কোথা থেকে দেখতেছেন? একটা ওই আপনি ঠিক আছে, তারা স্যার 20টা হয়। ওনারা 8টা 9টা বলে বুঝাতে পারছেন, আপনি একটা বলে আমাকে বুঝিয়ে দিবেন। আমি তো আর পুরা আচ্ছা, এখানে কলাম নাই, কোনো কলাম নাই, কলাম আছে অনলি একটা, রো আছে কয়টা? একটা। একটা, জাস্ট অনলি ওয়ান বক্স। এখন এখানে চাইলে আমরা 3টা কলাম করব। কয়টা কলাম করব? 3টা কলাম করব। তখন আমাদেরকে যেতে হবে এখান থেকে টাইপ মেনুতে, তারপরে এরিয়া টাইপ অপশনস, এখানে ক্লিক করেন, এরকম বড় একটা ডায়লগ বক্স আসবে। এখানে কি কি প্রপার্টিস আছে? আমাদের এই টোটাল বক্সের মেজারমেন্ট এখানে আছে, ওয়াইড কতটুকু, হাইট কতটুকু এখানে দেয়া আছে। তারপরে র কয়টা আছে? একটা। কলাম কয়টা আছে? একটা। ওকে ফাইন। এখন আমি চাইলাম যে এখানে 3টা কলাম করব, একটা দুইটা তিনটা। এখান থেকে শুধুমাত্র বাড়াতে থাকেন, প্রিভিউটা অন করেন। এবার আসছে, এই যে দেখেন এগুলাকে বলা হয় কলাম। বুঝতে পারছেন? আপনাদের চোখে আসলে অনেক বড়, মন যেরকম বড় চোখগুলো ওইরকম বড়, মানে অনেক বেশি দেখেন। তারপরে এখানে কলাম আছে 3টা, আমি র আর কলাম কয়টা? 3টা। এই যে একটা র, দুইটা র, 3টা র। আচ্ছা, এগুলো করা যাবে? করা যাবে। ইভেন আমরা ক্যালেন্ডার ডিজাইনে গিয়ে এই জিনিসগুলো ইউজ করব। তারপরে যেটা আছে গাটার। গাটার বলতে এখানে 18 পিক্সেল বাই গাটার আছে 2 দিকে। সো গাটার জিনিসটাকে একটু বাড়িয়ে দেখেন। এই যে গাটার বলতে বোঝায় তাদের মধ্যকার এই যে কলামগুলোর মধ্যে নিষেধে স্যার নীল লেখা যে স্পেস আছে, ওই স্পেসটাকে সে বাড়াবে। এটাকে বলা হয় কি? গাটার বলা হয়। তারপরে এটা বাড়াচ্ছে রয়ের দিকে, আমরা যদি এখান থেকে বাড়াই তখন এটা বাড়বে কলামের দিকে। আচ্ছা, তারপরে যেটা আছে এখানে অফসেট, এটাকে অনেক কমিয়ে দিই, 18 ছিল, 18 রাখি, 18। অফসেটটা হবে এটা একটু যদি বাড়ান ভিতরের দিকে, এই যে তার মেইন বক্স থেকে লেখাগুলোকে কি করছে আরো ভিতরের দিকে নিয়ে আসতেছে, এটা হলো কি? অফসেট। ওকে, মানে তার এটা পুরো মনে করেন একটা এরিয়া, ওইটা থেকে আরেকটু ভিতরে, তো এই জায়গাগুলো একটু কি থাকবে? ওকে দিয়ে দিলে ওকে, আউটসাইড থেকে হালকা একটু জায়গা সে মার্জিন হিসাবে রাখলো। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আরেকটা অপশন এখানে আছে, যেমন টাইপ, এরিয়া টাইপ অপশনস। এখানে যেটা আছে সেটা হলো ধরেন এখানে 3 5। ওকে, এই যে এইগুলা লেখাগুলো এখন শুরু হচ্ছে ঠিক এই দিক থেকে, মনে করেন এখানে লরিম ইসলাম এসে এখানে যেটা শেষ হয়েছে এটা আবার ওই দিক থেকে শুরু হয়েছে, আবার এখান থেকে শেষ, এখান থেকে শুরু, এদিকে শেষ, এখান থেকে শুরু। আর এটা যদি আমরা করে দিই মানে টেক্সট ওভারফ্লো অর টেক্সট ফ্লোয়িং, এটা করলে এখান থেকে যেটা শেষ হয়েছে এখান থেকে শুরু, এভাবে করে চলতেছে। যেটা ছিল আমাদের এই যে আর্ট বোর্ডের যে কিটা ছিল ওইটার মতো। ক্লিয়ার এতটুকু?
এখনো ক্লিয়ার না? বুঝেন নেই? ধরেন এখানে যে টাইপ অপশন আছে, আমরা যেগুলো লিখলাম, ধরেন এখানে দিলাম 3টা কলাম, এখানে দিলাম 3টা র। এখানে লেখাটা এই যে এই জায়গা থেকে যেটা শেষ হয়েছে ওইটা আবার শুরু হবে এই জায়গা থেকে, মানে এখান থেকে লেখাটা এই জায়গা তো কলামের মধ্যে পুরাটা শেষ হয় নাই, আরও লেখা রয়ে গেছে, সো বাকি লেখাগুলো এইখান থেকে শুরু হবে, একইভাবে এইখান থেকে এইভাবে যাবে। যদি এটা করে দেই তখন এই লেখাগুলো লম্বালম্বিভাবে চলতে থাকবে। ক্লিয়ার? ওকে, জাস্ট এইটাই ছিল এই দুইটার কাজ। এখন আপনাদের উপর ডিপেন্ড করে কে কোনটা কিভাবে রাখবেন। যদিও ডিজাইনের জন্য এগুলো আমাদের প্রয়োজন নয়, এগুলো প্রয়োজন হলো বই বা ম্যাগাজিন ও নিউজ পেপার ডিজাইনের ক্ষেত্রে যখন আমরা কলামগুলো ইউজ করব। আচ্ছা, এতটুকু সবার ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা যাই, এতটুকু সবার ক্লিয়ার কি? আচ্ছা, এতটুকু ক্লিয়ার হলে পরবর্তীতে দেখেন আছে টাইপ অন এ পাথ, ভার্টিক্যাল টাইপ। এখান থেকে শুধুমাত্র এটা জানলেও চলবে। তো এখন এটা আসেন, এই জিনিসটা কি টাইপ অন এ পাথ বলতে কি বোঝায়? সার্কুলার লোগো তো সবাই চিনি, তাই না? কিছু কিছু বা ওই যে এডুকেশন লোগো যেগুলো আছে বা বিভিন্ন ইনস্টিটিউশনের লোগো যেগুলো আছে, চতুর্দিকে লেখা থাকে না, এরকম করে চতুর্দিকে লেখা থাকে। এই যে দেখেন চতুর্দিকে লেখা থাকে আউটলাইন করে, বা কিছু অর্ধেক ব্যান্ড করে লেখা থাকে অথবা কোথাও সার্কেল করে লেখা থাকে। আচ্ছা, তারপরে আসে যদি আমরা টাইপ অন এ পাথ, কোনো নির্দিষ্ট পাতের উপর যদি আমরা লেখা কি করতে চাই, এই যে এগুলোকে বলা হয় টাইপ অন এ পাথ। মনে করেন আমি একটা আঁকা বাঁকা পাথ মেক করলাম, বা একটা লেখাকে ধরেন পেন টুল দিয়ে আর এখান থেকে ধরেন ব্রাশ টুল দিয়ে এরকম একটা পাথ আমি মেক করলাম। এখন আমি চাইলাম এইটার মধ্যে আমার লেখাটা থাকবে, আমি এই যে পাথটা যেভাবে মেক করছি ওইভাবে এইটার উপর লেখা থাকবে, লেখাটাও এরকম আঁকা বাঁকাভাবে আসবে, পেন টুল দিয়ে নেই স্মুথ হবে। ওকে, একটা পাথ নিলাম, এখন এটার উপর চাইলাম এটা যেভাবে ঘুরতেছে ঠিক আমার লেখাটাও ওইভাবে ওয়েবই থাকবে, তখন ইউজ করতে হয় টাইপ অন এ পাথ। এটার মধ্যে আবার দুইটা আছে, একটা হলো টাইপ অন এ শেপ, মনে করেন এখানে আমি একটা পলিগন নিলাম, 6টা 6 সাইডেড পলিগন নিলাম। এখন চাইলাম এই যে পলিগনের যে শেপ ওই রকম করে লেখাগুলো কি থাকবে, এই শেপে থাকবে, তখন এটাকে বলা হয় টাইপ অন এ শেপ। এটা হলো টাইপ অন এ পাথ, এটা হলো টাইপ অন এ শেপ। এখন আকৃতিগুলো কীরকম থাকবে? নর্মাল এইগুলোতে যাওয়ার প্রয়োজন নাই, এইখানে যাওয়ারও কি নাই, প্রয়োজন নাই। যদি করতে চান করেন, সমস্যা নাই, জাস্ট টাইপ টুলে থাকেন, থাকার পরে যখনই এই যে নর্মাল কার্সটা কীরকম স্কোয়ার বক্স থাকে, তাই না? যখন আমরা কোনো পাতের উপর আসবো, দেখেন এটা কি হয়ে গেছে, একটু আঁকা বাঁকা হয়ে গেছে না, কার্ভি টাইপ, কার্ভ দেখা যায়। আচ্ছা, তারপরে যখন আমরা কিসের উপর আসবো, শেপের উপর আসবো, এই যে দেখেন এটা সার্কেল হয়ে যাবে, টাইপিং কার্সটা কি গোল হয়ে যাবে, তখন বুঝতে হবে এটা কি আছে, টাইপ অন এ শেপ। ওকে, ধরেন আমরা কোনো কিছু অথবা এখান থেকে তো ক্লিক করলে পেস্ট হয়ে যাবে, এখানে ক্লিক করলাম, দেখেন তো পেস্ট হয়ে গেছে না? ওকে, এগুলো সিলেক্টেড আছে, নিশ্চয়ই আমাদের এই জায়গায় প্যারাগ্রাফের মধ্যে প্রবলেম আছে, এটাকে দিয়ে দিলাম সেন্টার, আর এই সেন্টারটা দিলাম, তারপরে এইগুলা কোনো কিছু নাই। ওকে, ক্যারেক্টারে আসেন, আসার পরে এখানে জাস্ট এটা অটোমেটিক দিয়ে দিলাম, আর এটা 125 না, এটা থাকবে 100%, এটাও থাকবে 100% বাই ডিফল্ট। ওকে, এবার সিম্পলি দেখেন তো এখানে কোনো ঝামেলা আছে কিনা, নেই। এবার এগুলো ছোটো করতে থাকেন, ফন্ট লেখাগুলো অনেক কম না? ওকে, এগুলো ফেলে দিয়ে আমরা অনলাইন থেকে কিছু টেক্সট নিয়ে আসি। লর্নিং উইথ সাম লিখে সার্চ করেন, ডেমো টেক্সট পাবেন, ওইগুলা নিয়ে আসেন। এই পুরা বক্সটা আমরা কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ওকে, আসছে এবার? ওকে, এগুলাকে চাইলে একটু বড় করে দিতে পারেন, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করেন, ওকে, এটাকে প্যারাগ্রাফ থেকে, এখন দেখেন তো ঠিক ওই আকৃতিতে লিখে গেলে চলে আসছে না?
এটাকে বলা হয় টাইপনে শেপ। কি বলা হয়? টাইপনে শেপ। যে কোনো ধরনের শেপ মেক করেন, এনি কাইন্ড অফ শেপ, ওইটার উপর কি করেন, আউটলাইনে নিয়ে যান, নিয়ে অথবা স্ট্রোকে নিয়ে যান, স্ট্রোকে নিয়ে এটাকে কি করতে পারবেন, শেপটাকে নিতে হবে স্ট্রোকে, তারপরে লিখে অ্যাপ্লাই করেন, ইচ্ছা মতো লিখার কালার চেঞ্জ করতে পারবেন, সব কিছু করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি টাইপনে পাথ। ওকে, এখানে আমরা কি লিখতে চাই, ধরেন এখান থেকে এই লেখাটা কপি করলাম এতটুকু পর্যন্ত, রাইট ক্লিক কপি। এবার এখানে আসেন, টাইপ টুলে যান, এখানে ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে কিছু লিখে অ্যাপ্লাই হয়ে গেছে না? ধরেন আমরা আমাদেরটা কন্ট্রোল ভি দিয়ে অ্যাপ্লাই করলাম। আচ্ছা, এইটা ধরেন এখান থেকে কিছু লিখে বাদ দিয়ে দিই, ধরেন ইন্ডাস্ট্রি এইটা সিলেক্ট করে মাইনাস করে দিলাম, আরও কিছু বাদ দিতে হবে। ওকে, এতটুকুই থাক। ওকে, এখন দেখেন তো লেখাগুলা একটু, এটা যখন সিলেক্ট করব, এখানে আপনার 3টা পয়েন্ট দেখতে পান কিনা সেটা বলেন আগে। একটা পয়েন্ট, 2টা, 3টা, 3টার আলাদা আলাদা কাজ আছে, আলাদা আলাদা নাম আছে। এটাকে বলা হয় স্টার্টিং পয়েন্ট। কি বলা হয়? স্টার্টিং পয়েন্ট। এটাকে বলা হয় এন্ডিং পয়েন্ট। এটা হলো মিডল আর সেন্টার। সেন্টার পয়েন্ট। এখন এক একটার আইকন কিন্তু এক এক রকম। এটাকে কিভাবে আপনি ধরে নেবেন এটা এন্ডিং পয়েন্ট? একটু খেয়াল করেন তো, এটার দিকে বাম দিকে একটা অ্যারো চিহ্ন দেখাচ্ছে। So, যখনই দেখবেন যে পয়েন্টার রাখার পর অ্যারো চিহ্নটা বাম দিকে দেখায়, সেটা হবে কি এন্ডিং পয়েন্ট। যখন পয়েন্টার রাখার পর দেখা যাবে অ্যারো চিহ্নটা ডান দিকে দেখাচ্ছে, সেটাকে বলা হয় স্টার্টিং পয়েন্ট। আর যখন পয়েন্টারটা রাখার পরে আইকনটা দেখাবে উপরের দিকে, এটাকে নর্মালি উপরের দিকে দেখায়, তখন বুঝবেন কি সেন্টার পয়েন্ট। এখন আমি এই এন্ডিং পয়েন্টটা দিয়ে দিলাম, টান দিয়ে নিয়ে এসে এইখানে দিলাম। এখন লেখাগুলো এখানে হাজার লেখা লিখেন, লেখাগুলো আর ওইদিকে যাবে না, লেখাগুলো বাড়তে থাকবে ঠিকই। এই যে লেখাগুলো বাড়তেছে, লেখাগুলো ঠিকই বাড়তেছে, কিন্তু সে কী করতেছে না, কাউন্ট হচ্ছে না। কী জন্য? কারণ আমার স্টার্টিং পয়েন্টটা এন্ডিং পয়েন্টটা এখানে নিয়ে আসছি। এবার মুখ তুলে গিয়ে এটাকে টেনে কী করেন দেখেন তো, ধরেন এখানে ক্লিক করেন, লেখা বাড়তেছে কিন্তু ওইদিকে আর যাচ্ছে না। ওকে, সেগুলোকে কমায় দিন। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হলো স্টার্টিং পয়েন্ট। এটাকে টেনে যদি আমি এইখানে নিয়ে যাই, এখন হাজারও কী করেন লেখাগুলার এইদিকে আসবে না, এখান থেকেই সে শুরু করবে। ক্লিয়ার? কি প্রয়োজন? যখন কোনো সার্কেলের মধ্যে কাজ করব, তখন স্টার্টিং এন্ডিং পয়েন্টগুলো মেজার করে দিতে হয়। তাছাড়া এই পাথগুলোর মধ্যে কখন আপনি কোন জায়গায় লেখাটাকে রাখতে চান, কোথাও হতে পারে সেন্টারে রাখতে হবে বা লেখাটাকে ছোটো করতে হবে, কোথাও অনেক স্প্রেড করে দিতে হবে, সেক্ষেত্রে টেনে টেনে ডিরেকশনটা দেখিয়ে দিতে হয়। ক্লিয়ার? আচ্ছা, তারপর এটা হলো সেন্টার পয়েন্ট। এটাকে টান দিলে লেখাটাকে নিচে নামবে, আবার এখান থেকে উপরের দিকে মাউস টান দিলে উপরে উঠবে। হ্যাঁ, আসতেছি, জাস্ট নর্মাল ক্লিক, আর কোনো কিছুই না, নর্মাল ক্লিক। ওকে, আচ্ছা, গোল সার্কেলে ঠিক এরকম কাজ করবে। যদি একটা ইলিপস নেন, হ্যাঁ গোল করে ওইটাও আসবে একটু পরে। ধরেন এটা একটা সার্কেল, এটাতে কালার আছে। ওকে ফাইন, এখানে টাইপ চলে আসেন, এই যে এখানে ক্লিক করেন। ওকে, লেখাটা পেস্ট হয়ে গেছে না? পেস্ট হয়ে গেছে। এতটুকু ক্লিয়ার? মানে এগুলো হলো বেসিক। যে এই তো পাতের উপর করলাম, এইটাও পাত, সার্কেলের পাতে অবশ্যই করতে পারবেন। এটাকে ফিল না করে স্ট্রোক করে দিন। ওকে, তাও তো কাজ করবে। এই যে কাজ করতেছে, আসছে। ওকে, আচ্ছা, মনে রাখবেন এইটা একটা শেপ ছিল। কি আউটসাইডে, আউটসাইডে করতে চান, তখন সেটা হয়ে যাবে টাইপ অন এ পাথ। এটাকে যেহেতু ক্লোজ পাথ এটা, তাই না? এটা ক্লোজ পাথ, এখান থেকে টুল ইউজ করতে হবে, টাইপ অন এ পাথ। এই যে টাইপ অন এ পাথের কিটা দেখেন কার্সর, এবার এখানে ক্লিক করেন, আসছে আউটসাইডে। বুঝা গেছে? মানে প্রত্যেকটা অপশন আপনাদের হাতের কাছে, শুধু বুঝতে হবে, অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে দেখেন কেন আমরা ওইগুলাকে, আপনি বলছিলেন না কেন ওইগুলাকে আমরা টানাটানি করব। এখানে দেখেন, এই যে এটা হলো কি, লেখাগুলা কি ঠিক রাইট ডিরেকশনে আছে? আছে এগুলা? নাই। এখান থেকে জাস্ট সেন্টারে লাইন করেন, এই লেখাগুলোকে ডাবল ক্লিক করে সিলেক্ট করে এখান থেকে প্যারাগ্রাফ অ্যান্ড দেন সেন্টারে লাইনে আছে, কিন্তু তারপর তাদের ডিরেকশনগুলো কি নাই, সমান না। কেন সমান না? এই যে দেখেন, এটা হলো সেন্টার পয়েন্ট, আর এই দেখেন এখানে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টটা দুইটা একই জায়গায় ম্যাচ হয়ে আছে। মূলত এন্ডিং পয়েন্টটা থাকবে এই কর্নারে, স্টার্টিং পয়েন্ট থাকবে এই কর্নারে, সেন্টার পয়েন্ট থাকবে এই কর্নারে।
এখন এগুলাকে ধরে ম্যাচ করাতে হবে। সো এটা যেহেতু সেন্টার পয়েন্ট, এটাকে ধরে এই জায়গায় নিয়ে আসলাম। ওকে, তারপরে এখান থেকে খুঁজে বের করেন স্টার্টিং কোনটা। এটা হলো এন্ডিং পয়েন্ট, এটাকে ধরে এইখানে নিয়ে যান। তারপর এটা হলো স্টার্টিং, এটাকে ধরে এইখানে নিয়ে আসেন। এবার ঠিক আছে, এই কারণগুলোর জন্য আমাদেরকে এগুলা মুভ করাতে হয়, টানাটানি করতে হয়। হ্যাঁ, অর্ধেকটাতে আসছে, বাকিটাকে নিয়ে আসতে চাইলে এখন লিগাগুলো পুরাটার মধ্যে ঘুরবে না। সে এখানে আমরা দিয়ে দিচ্ছি কি স্টার্টিং পয়েন্ট, এটাকে এটা এন্ডিং পয়েন্ট, এখানে নিয়ে আসেন এই জায়গায়, স্টার্টিং পয়েন্টটাকে নিয়ে আসেন এই জায়গায়। এবার আসছে? ওকে, তারপর কিছু জায়গা ফাঁকা রয়ে গেছে, এগুলা ম্যাচ করে দিন টানে টুনে। তারপরে কিছু লিকেগুলাকেও কি করতে পারেন, অথবা লিখা অ্যাড করতে পারেন। আসছে? যেটা এখন ওভার হয়ে গেলে ওইটা প্লাস সাইন চলে আসবে, মানে লিখা আছে কিন্তু ওইগুলা শো করবে না। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসি আমরা এখান থেকে সার্কুলার লোগো, যেগুলো সার্কুলার লোগো, এই যে অর্ধেকগুলা কিভাবে লেখা হয়, তাছাড়া আমরা একেবারে বুঝে যাব। বাংলাদেশের লোগো চিনেন? বাংলাদেশের লোগো কিরকম থাকে? বাংলাদেশের নাম বলেন, বাংলাদেশের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আচ্ছা, ওকে, বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটা হলো রাষ্ট্রীয় নাম। এখন লোগোটা বলেন কিরকম থাকে? এটা বাংলাদেশের প্রতীক, এটা প্রতীক। বাংলাদেশের লোগো বলেন কিরকম থাকে? কি বাংলাদেশে থাকেন, লোগো চিনেন না? না না, আর একটা বাংলাদেশের রাষ্ট্রীয় নাম যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ওইটার মতো করে একটা লোগো আছে। কোনো পাতা টাতা নাই? কি বুঝি নাই? কোনো পাতা নাই? এখন বলেন, আফজাল হোসেন আপনি বলেন, জানেন না? 2 টাকাতে এগুলো নাই, টাকা টুকা এগুলো দেয়া নাই, কোনো টাকাতে নাই, সাপলাও না। এই যে উনি সার্চ করতেছেন, সার্চ করতেছেন। আচ্ছা, এখন সবাই চিনেন তাই না? এটা বলতে চাইছিলেন না? ওই যে আমি করছি এখন স্যার, ওইটা তো এরকম হওয়ার কথা ছিল না, আপনি তো বলেননি, বলতে হবে। এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, একটা পতাকার রেড সাইন থাকবে, বাংলাদেশের ম্যাপের অংশটা থাকবে, আর 4টা স্টার থাকবে। ওকে, এটাকে আমরা ইংলিশ লোগোটা ইউজ করি। পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, স্টার। এটার লোগোর এক্সপ্লেনেশনটা পড়তে হবে, উইকিপিডিয়ায় গিয়ে পড়তে পারেন। ওকে, এটা আমার জানা নেই এক্স্যাক্টলি স্টার কি জন্য দেয়া আছে। আচ্ছা, এখন এটা হতে পারে পূর্ব পাকিস্তান হিসেবে রাখছে, ওই ওই অংশ। জাস্ট আমি আমার মন থেকে আমার পার্সোনাল অপিনিয়ন বললাম, অথবা উইকিপিডিয়া গিয়ে এটা এক্সপ্লেনেশন জানতে পারবেন। আচ্ছা, এখন এখানে কি আছে? একটা আছে কি গ্রিন সার্কেল অথবা স্ট্রোক, এটা হলো ট্রান্সপারেন্ট। এখানে যদিও আমরা শেপ দেখতে পাচ্ছি, এটা হলো ট্রান্সপারেন্ট, এখানে কিছু নাই। একটা গ্রিন স্ট্রোক, একটা রেড সার্কেল, বাংলাদেশের ম্যাপ, আর কিছু লিখা। ওকে ফাইন, এটাকে কপি করি। ওকে, এগুলোকে সরালাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আচ্ছা, এখানে কি কি আছে? প্রথমে শেপগুলো তো নিতে পারবেন, এগুলো নিয়ে তো কোনো টেনশন নাই। ওকে ওকে, জাস্ট এখান থেকে কালারটাকে নিয়ে নিলাম আইড্রপার দিয়ে, গ্রিন কালার, এবং এটাকে দিয়ে দিলাম শিফট এক্স দিয়ে স্ট্রোকে, এবং স্ট্রোকটাকে হালকা একটু বড় করে দিলাম। আচ্ছা, দেন ওকে, দেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবং এটা কালার করে দিলাম রেড। দেন এটাকে অল্টার শিফট চেপে ছোটো করলাম। আসছে? ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন, এটা তো লিখতে হবে চতুর্দিকে, তাই না? আচ্ছা, এটাকে করতে হবে টাইপনে শেপ, টাইপনে শেপ করা লাগবে। এখন এখানে তো একটা শেপ আছে, তাই না? এটার উপর যদি আমরা টাইপনে পাথ ইউজ করি, অথবা
টাইপনে পাথ ইউজ করতে হবে এখানে, সরি টাইপনে পাথ যদি ইউজ করি তখন দেখেন তো শেপটা চলে গেছে না, কিন্তু এখানে তো শেপটা রাখতে হবে। এটা কিভাবে রাখবে একটু আইডিয়া দিন। আলাদা শেপ নিতে হবে, ফাইন। সো এটাকে আমরা কপি করলাম, কপি, তারপরে পেস্ট ইন ফ্রন্ট, আসছে আরেকটা শেপ। ওকে, সো এটা তো সিলেক্টেড আছে, এখান থেকে টাইপনে পাতে আসেন, টাইপনে পাত, তারপরে যে কোনো জায়গায় ক্লিক করেন, ব্যাকস্পেস শেপে সবগুলোকে মাইনাস করেন এবং লিখতে থাকেন গভর্নমেন্ট, এটা না গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক, গভর্নমেন্ট প্রথমে দেখায় না, পিপলস রিপাবলিক থাকে, GOVERN, গভর্নমেন্ট অফ দ্য পিপলস, PEOPL, পিপলস রিপাবলিক। ওকে, অফ বাংলাদেশ নিচে আসবে, এটাকে কন্ট্রোল এন্টার দিয়ে অ্যাপ্লাই করেন। আচ্ছা, এখন কি করতে হবে, তার সেন্টার পয়েন্টটাকে সেন্টারে নিতে হবে। সেন্টারকে সেন্টারে আনলাম, ওয়েট, এটা হলো তার সেন্টার পয়েন্ট, এটাকে নিয়ে আসলাম তার সেন্টার, তারপর এটা হলো কি এন্ডিং, এটা কোনে ডানে বা না বামে যাবে, এই যে ডানে নিলাম, তারপর এটা হলো স্টার্টিং, এটাকে বামে। এবার ঠিক আছে, ওকে। এখন কি করা লাগবে, এটার সাইজ বড় করতে হবে, সেখানে ডাবল ক্লিক করেন, সিলেক্ট করেন, এটাকে সাইজ বড় করে দিন, যতটুকু বড় হয় ততটুকু করেন, আর একটু বড় করতে গেলে লেখাটা বেশি বড় হয়ে যাবে, ভিতরে চলে যাবে। ওকে, এবার এটার কালার চেঞ্জ করতে হবে, সেখান থেকে কালারটা নিয়ে নিলাম। আচ্ছা, এখন দেখেন তো এটাকে মিডিলে নিয়ে আসতে হবে না, এটাকে মিডিলে আনার জন্য আমরা বেজলাইন শিফট ইউজ করতে পারি, অথবা অল্টার শিফট চেপে টেনে এটাকে বড় করে দিতে পারি, আসছে, অথবা বেজলাইন শিফট দিয়ে যদি করি তখন সিম্পলি এটাকে বেজলাইনটা বাড়িয়ে দিন, আসছে। ফন্টটা ম্যাচ হবে না, বিকজ এইখানে যে ফন্ট ইউজ করি এখানে আমরা সেটা ইউজ করি নাই। ওকে, সো ওকে, এইটাকে ধরেন আমি বেজলাইন শিফট না দিয়ে এরকম করে দিলাম। আচ্ছা, এখন কি করা লাগবে, অফ বাংলাদেশ লেখা লাগবে কিনা, অফ বাংলাদেশ কিভাবে লিখবো, আরেকটা শেপ নিতে হবে, প্রয়োজনে আরেকটা শেপ নেওয়ার, সিম্পলি এইটাকে ধরেন, এটাকে কপি করেন, কপি, তারপরে পেস্ট ইন ফ্রন্ট, এটাকে শিফট চেপে ডিরেক্টলি রোটেট করে দিন। ওকে, তারপরে এবার এখানে অফ বাংলাদেশ লিখেন, ডাবল ক্লিক করেন, এগুলাকে ব্যাক স্পেসে ক্লিক করেন, দেন লিখেন অফ বাংলাদেশ, উল্টা হয়ে যাচ্ছে না, কোনো টেনশন নাই। ওকে, লিখলাম অফ বাংলাদেশ, তারপরে এইটাকে এখান থেকে এসে কি করেন, শুধুমাত্র সেন্টার পয়েন্টটাকে উপরে তুলে দিন। ওকে, একটু ঝামেলা করবে। ওকে, সেন্টারে আসছে এটা। ওকে, এখন দেখেন তো এটা ঠিক আছে কিনা, ভালো করে দেখেন, ভালো করে দেখেন, স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট ঠিক আছে, ভালো করে দেখেন। আর এই যে এটা খেয়াল করেন না, এন্ডিং পয়েন্ট বাম দিকে দেখালে, ডান দিকে দেখালে বাম দিকে দেখালে এন্ডিং না, আর ডান দিকে দেখালে কি স্টার্টিং, বেসিকটা ভুলে গেছেন। আচ্ছা, এবার এটাকে কি করা লাগবে, নিচে নিতে হবে না, নিচে নিতে হবে, কিভাবে, এটাকে টেনে বড় করে দিন, অথবা বেসলাইন শিফট আছে ওইটা দিয়েও করতে পারবেন। সো ক্লিয়ার না এটা? এখন এই মানচিত্র কিভাবে বানাবেন, রোটেশন শিফট চেপে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশকে ঠিক তার উপর পেস্ট করলাম, তাহলে উল্টাইলাম কিভাবে, এটা তো শুধুমাত্র এই যে এরকম ছিল, তারপর লেখা শেষ, এই যে শুধুমাত্র তার সেন্টার পয়েন্টটাকে ধরে উপরে তুলে দিলাম, এই তো কাজ হয়ে গেছে। এখন এটা অনেক সময় কি হয়, সেন্টার পয়েন্টটা উপরে তোলার পর এখানে কার্সর রেখে দেখবেন এগুলো উল্টা হয়ে গেছে, এটা দেখাচ্ছে ওই দিকে ডান দিকে দেখাচ্ছে, এটা দেখাবে বাম দিকে, তখন এগুলোর মধ্যে একটু ইন্টারচেঞ্জ করা লাগবে। ওকে, আর যদি না দেখায় পারফেক্ট হয়ে যায় তাহলে তো পারফেক্ট থাকলো। এবার এটাকে টেনে বড় করে দিন। ওকে, স্টারগুলো কিভাবে করবেন, এখানে দুইটা স্টার নেবেন, এখানে কিভাবে আসবে, রিফ্লেক্ট করে দেবেন ঠিক এইটার সেন্টার ধরে, এটা সেন্টার ধরে ওই দিক থেকে রিফ্লেক্ট করাবেন, পেন্টুল নিয়ে বসে বসে সময় নিয়ে মানচিত্র রাখবেন, ওকে, এখানে বসাবেন। ওকে,
রাস্টার যখন আমরা করতে যাই তখন এটা তো রাস্টার পিক্সেল রেজোলিউশন চলে আসে যে তখন ম্যাচ করা যায় না। ম্যাচ না হলে কিছু করে না, যতটুকু ম্যাচ করা যায় ততটুকু করব। আচ্ছা, এখন এটার জন্য অনেকটা সহজ হয়ে আছে, ক্লিক করলেই আমাদের কাজ করা হয়ে যাবে, এক ক্লিকে কাজ হয়ে যাবে। সো আপাতত আর ওইটা যাচ্ছে না, ওইটাতে আরও কিছু এক্সপ্লেনেশন আছে। সো এখন যেটা করবেন, পিএনজি উইং থেকে গিয়ে এইটা নিয়ে আসবেন, বাংলাদেশ ম্যাপ লিখে ওইটা এনে পিএনজি বসিয়ে দিবেন, হারা যাবে। আর রোটেট করতে পারবেন তো দুইটা স্টার এখানে নেবেন, যে ঠিক এটা সেন্টার ধরে রিফ্লেক্ট। ওকে, এইগুলো বাংলাদেশের ম্যাপ। এতটুকু সবাই বুঝতে পারছেন তো? আচ্ছা, ক্লাসের অর্ধেক শেষ হয়েছে, ক্লাসের অর্ধেক শেষ হয়েছে, আর অর্ধেক আমাদের বাকি। 3:38, সো 4টায় আমার একটা কাজ আছে। তো আজকে আর ক্লাস লম্বা করব না, অলরেডি কত সময় হলো। বাকি যেগুলো আছে হোমওয়ার্কের জন্য এখন যে প্রস্তুতি ওইটা দেখেন। কি শরীরের ব্যথা হয়ে গেছে? অনেকে দীর্ঘশ্বাস ছাড়তেছেন। আচ্ছা, এইখানে পাথ পার্টিকেল। ওকে, এখন এতক্ষণ আমরা দেখলাম এগুলা কি করা হলো, সবগুলা টাইপ টুল, তাই না? এখন মনে করেন আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ধরে হালকা একটু এদিকে উঁচা করবেন, নিচা করবেন, একটু বড় করবেন, আঁকা বাঁকা করবেন, এটা কি করা যাবে টাইপগুলোর উপর? ওইটা না, ধরেন নর্মালি আমরা এই যে শেপ নেই, শেপ নেই, ডিরেক্ট সিলেকশনে গিয়ে আমরা কি করি, এগুলার কর্নার ধরে টানাটানি করি না, এই জিনিসগুলা। এখন এটা কি টেক্সটের ক্ষেত্রে করা যাবে? হ্যাঁ, করা যাবে। আগে এটাকে শেপে রূপান্তর করতে হবে, কনভার্ট শেপ করতে হবে। ওকে, ধরেন এটাকে একটু বড় করি, বোল্ড। আচ্ছা, এখন এটা টাইপে আছে, তাই না? এটাকে হাজারো চেষ্টা করলে কি করা যাবে না, এখানে গ্রেডিয়েন্ট দেয়া যাবে না, ওইটার জন্য এক্সট্রা অ্যাক্টিভিটিস আছে। তারপরে এটাকে হাজার চেষ্টা করলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে তার একটা কর্নার আপনি কি করতে পারবেন না, ধরতে পারবেন না, বিকজ এখানে কোনো পাথ নাই, কোনো শেপ নাই, যা আছে সবগুলা কি টাইপ, ওকে, বা ফন্ট। এখন এটাকে যদি শেপ করতে চান, কি এগুলা এগুলা বানাতে পারবেন, সমস্যা নাই। তবে এত কষ্ট করার প্রয়োজন আছে? জাস্ট রাইট ক্লিক করে এখান থেকে ক্রিয়েট আউটলাইন্স করে দিন। কি করবেন? ক্রিয়েট আউটলাইন্স, এটা করলে এটা শেপ হবে। তাছাড়া এটাকে করেন অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড করলেও এটা শেপ হয়ে যাবে, অথবা টাইপ থেকে এসে এইখানে পাবেন ক্রিয়েট আউটলাইন্স, এটা করলেও কি হয়ে যাবে, শেপ হয়ে যাবে। কিভাবে শেপ হলে একটু দেখেন। এখন নিচে পাথ আছে, এগুলোর মধ্যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট নাই, কোনো পাথ নাই, সিম্পলি এখানে ক্লিক করেন ক্রিয়েট আউটলাইন্স, অর রাইট ক্লিক ক্রিয়েট আউটলাইন্স। দেখেন তো সমান হয়ে গেছেন এগুলোর সাথে। এটাকে যদি একটু আপনারা কি করেন, অথবা আউটলাইন্সে যান, এবার দেখেন তো অ্যাঙ্কর পয়েন্ট আছে কিনা। অ্যাঙ্কর পয়েন্ট থাকা মানে কি, এটা একটা শেপ। ওকে, ফাইন। এবার এগুলাকে ধরেন আমরা একটু মডিফাই করতে চাই, ডিরেক্ট সিলেকশন চলে আসলাম। ওকে, ধরেন আমি টিকে একটু টেনে বড় করব, একটা কি নিয়ে নেই, রুলার নিয়ে নেই, টি। তারপরে ধরেন আই এর মাথাটাকে আর একটু বড় করব, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতেছি। এটাকে করতে গেলে তো ঝামেলা। সমস্যা নেই, এইভাবে আপাতত করে নেই। এটা তাকে এইভাবে। আচ্ছা, তারপরে আরেকটা গাইড নিয়ে নিন, জাস্ট আমি কোনো মেজারমেন্ট না করে এমনিতে দেখাচ্ছি। ওকে, এটা এখানে থাকলো, ধরেন এটার এই দিককে বড় করলাম, এই দিক না, এই দিকটাকে। ওকে, তারপরে এইখান থেকে এইটাকে করলাম, এটাকে করলাম। দেখেন এম এর পুরো আউটলুকটা চেঞ্জ হয়ে গেছে কিনা, এবং এটা কাস্টম লেটার হয়ে গেছে না। আচ্ছা, তারপরে এসকে আমরা কি করে দিই, পেন টুল দিয়ে একটা কি নিয়ে এরকম আঁকা বাঁকা কিছু তৈরি করে দিই।
পেন্সিল টুল দিয়ে নেই। ওকে, এটা নিলাম, জাস্ট এই জায়গা থেকে এসে ওকে, এতটুকুই থাক। এটাকে স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিন, এখানে মানে স্মুথ হয় নাই। ওকে, এবার এটাকে স্ট্রোকটাকে বাড়িয়ে দিন। এটাকে ক্যাপ অ্যান্ড এগুলো রাউন্ড করে দিলাম। এগুলা সবগুলো যখন আউটলাইন করবেন তখন হয়ে যাবে গ্রুপ, রাইট ক্লিক করে আনগ্রুপ করবেন। এবার এসটাকে ধরে রাউন্ড করতে পারেন, ওকে, অথবা আপাতত জাস্ট এটাকে আমি রাউন্ড করে দিলাম। এখন এই দুইটাকে শেপ বিল্ডার এটাকে এক্সপান্ড করে কি করেন, এটা স্ট্রোকে আছে না, স্ট্রোক থেকে এটাকে ধর অন্য কোনো একটা স্টাইল দিতে পারেন, এরকম কোনো স্টাইল। ওকে, এটা দিলাম এবং এটাকে ধরে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এবার এই দুইটাকে ধরে শেপ বিল্ডার দিয়ে ম্যাচ করে দিন। ওকে, শেপ বিল্ডার দিয়ে ম্যাচ করে দিলেন না, এটা এগুলো এখন একটা কাস্টম টাইপোগ্রাফি স্টাইল। ওকে, যদিও এসটাকে আমরা চাইলে অন্যভাবে করতে পারি, এসটাকে এরকম করা যায় না, করা যায়, সো পারা যাবে। ওকে, এটাকে চাইলে একটু বড় করতে পারি। ওকে, বুঝা গেছে, পারা যাবে এই কাজগুলো সবগুলো, যেহেতু রাউন্ড এটাকেও তাহলে রাউন্ড করে দিলাম। পারা যাবে এই কাজগুলো, এগুলোকে বলা টাইপোগ্রাফি ডিজাইন আর কাস্টম টাইপোগ্রাফি। এখানে হোমওয়ার্ক থাকবে আজকে 10টা টাইপোগ্রাফি ডিজাইন করা। আচ্ছা, আরও কিছু স্টাইল দেখাই। এগুলো এটা তো আমরা কি দিয়ে করলাম, অ্যাঙ্কর পয়েন্ট বা শেপ নিয়ে নিয়ে পেন টুল দিয়ে যে কোনো শেপ নিয়ে করা যাবে। ওকে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন আসি অন্য কোনো একটা, আমরা এখানে লিখলাম গ্রাফিক ডিজাইন। আচ্ছা, এখানে একটা অপশন দেখেন, টাইপ টুলের পাশেই একটা অপশন আছে, এটার নাম হলো মেক এনভেলপ। এখানে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে এটা অটোমেটিক্যালি ব্যান্ড হয়ে যাবে, ব্যান্ড হয়ে যাবে। এখানে এটাকে বলা হয় ওয়ার্ক টুল ওর ওয়ার্ক অপশনস। প্রিভিউ ওয়ান দেখেন, এটাকে চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ হয়, বেন্ডিংটা আরও বাড়ে, হরিজন্টালি। সবগুলোর কাজ আছে, শেপ নিয়েও করতে হবে, এরকমও করতে হবে। ওকে, ভার্টিক্যাল চাইলে ভার্টিক্যাল, বুঝা গেছে। তারপরে এটাকে আর্ক লোয়ার করেন, আর্ক আপার। এটাকে মাছের যদি দিতে চান, এখানে ফিশ নামে একটা অপশন আছে। ওকে, এটাকে ক্রিয়েট
ক্রিয়েট আউটলাইন্স করলে মনে রাখবেন যখন আপনি এটাকে আউটলাইন করবেন, আউটলাইন করার পর কিন্তু আর কি করতে পারবেন না, লেখাগুলোকে আর এডিট করতে পারবেন, এটা মনে রাখবেন। আর আউটলাইন করার আগ পর্যন্ত আপনি ইচ্ছা মতো এগুলোকে ধরে এডিট করতে পারবেন। বুঝা গেছে? অবজেক্ট টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন্স। এখন আর এগুলোকে এডিট করার কোনো অপশন থাকবে না। ওকে, এক্সপান্ড, বুঝতে পারছেন? এবার এটাকে মাছের মাথার মতো করে দিতে পারেন। পারা যাবে না এগুলো ইউজ করে? অনেকগুলো অপশন আছে, আমি সবগুলো দেখাইলাম না, বাকিগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। ফিশ আছে, স্কুইজ আছে, বুঝা গেছে? ওকে, সেগুলো দিয়ে ইউজ করা যাবে। যে টাইপোগ্রাফি ডিজাইন, গুগলে এসে আইডিয়া নিন, এখানে লিখেন টাইপোগ্রাফি আইডিয়া, और টাইপোগ্রাফি ডিজাইন আইডিয়া লিখে সার্চ করেন। এই যে এখান থেকে দেখেন শেপের মধ্যে আছে না লেখা? ওকে, এই যে দেখেন এপিগুলোকে কেটে কেটে কীরকম বসাইছে। তারপর এই যে এগুলোর জন্য অবশ্য এক্সট্রা অনেক কাজ আছে, এগুলো তো করতে পারবেন আঁকা বাঁকা করে, এগুলো তো করা যাবে, এগুলো তো করা যাবে। এখন আমি যেটা দেখাইলাম এস এর সাথে যেটা লাগাইছি, এই যে এগুলো বিভিন্ন ইফেক্ট দেওয়া আছে এখানে, এগুলো আপাতত এগুলো প্রয়োজনে, জাস্ট এটাকে আপনারা ফ্ল্যাট করে করার চেষ্টা করেন। ওকে, তারপর এই যে এগুলো আবার ফন্ট, অথবা এখান থেকে লিখেন টাইপোগ্রাফি আইডিয়া ও টাইপোগ্রাফি ডিজাইন, এগুলোর জন্য কাজ আছে শেপের মধ্যে নিয়ে করা। এই যে এটা তো করা যাবে, একটা বাল্ব নিল, বাল্বের মধ্যে শুধু বাল্বের আউটলাইন মেক করলো পেন টুল দিয়ে, তারপর ওইটার ভিতরে কী করলো লিখলো। ওকে, ইচ্ছা মতো এগুলো লিখছে, টাচ টাইপিং টুল হয়তো ইউজ করছে। ওকে, এই যে ক্রিয়েটিভ কী লিখে এখানে, ক্রিয়েট সাম নিউ থিংস এভরিডে, ক্রিয়েট সাম নিউ থিং এভরিডে। ওকে, তারপর এটা কি, দ্য আর্ট গ্রুপ। পারা যাবে এই জিনিসগুলো কেন, কি ও আচ্ছা, বাংলাগুলো যাওয়ার প্রয়োজন নাই। বুঝা গেছে? আচ্ছা, এটাকে হাফ করলো কিভাবে, কাটলো কিভাবে, কি শেপ দিয়ে সাদা করছে, অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে ডিলেট, আর শেপ বিল্ডার টুল, আর তিনটা, আরেকটা কি সিসর টুল, লাইন টুল। যেমন এখানে গ্রাফিক ডিজাইন, এটাকে আমি অর্ধেক কেটে ফেলতে চাই, এটাকে আগে কি করেন ক্রিয়েট আউটলাইন্স, ক্রিয়েট আউটলাইন করে ধরেন একটা শেপ নিলাম এরকম করে। ওকে, এবার সবগুলোকে সিলেক্ট করেন, শেপ বিল্ডারে এসে এইটাকে মাইনাস করে দিলাম। ওকে, আর আরেকটা কি অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে, অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কাটতে গেলে অনেক সময়ের ব্যাপার, সিসর টুল দিয়ে কাটতে গেলে অনেক সময়ের ব্যাপার, লাইন টুল এবং শেপ দিয়ে কাটলে ক্লিকে কি করতে পারবো, কেটে ফেলতে পারবো একটা পার্ট। এটাকে আবার আনগ্রুপ করেন, রিলিজ কম্পাউন্ড পাথ, রাইট ক্লিক, এই যে একটা, দুইটা, তিনটা পাথ হয়ে গেছে। তারপরে এখানে জিতে রিলিজ কম্পাউন্ড পাথ। ওকে, বুঝা গেছে? পারা যাবে না এই ডিজাইনগুলো করা? ওকে, সো 10টা টাইপোগ্রাফি ডিজাইন থাকলো হোমওয়ার্ক, ক্লিয়ার? আগামী ক্লাসে আবার কাস্টম টাইপোগ্রাফি ডিজাইন এটা নিয়ে আলোচনা করব। তারপরে ফন্ট কীভাবে ডাউনলোড করতে হয়, ফন্ট কীভাবে ইনস্টল করতে হয়, ফন্ট কোন ফন্ট কোথায় ইউজ করা হয়, ফন্টের ক্যাটাগরি, এই জিনিসগুলো দেখবো। ওকে, মোটামুটি আগামী ক্লাসে আরও অর্ধেক ক্লাস যাবে এটা নিয়ে।